ওকে, তাহলে আমরা গতকালকে মানে ফেসবুক ডিজাইন করতেছিলাম আর হেডার সেকশনটা আমাদের কমপ্লিট হয়েছিল। আজকে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলো করব। এটা কিন্তু মানে রিয়েল ফেসবুক না, বর্তমানে যেটা আছে এটা আমরা মানে ডিজাইন করছি আর কি। তো রিয়েল ফেসবুক হচ্ছে এটা। তো আমরা যদি ফেসবুকে যাই অনেকটাই মানে সিমিলার রাখার চেষ্টা করছি আমরা ডিজাইনটাকে। তো পুরোটাই মানে ফেসবুককে কপি করা হয়েছে আর কি। আর এখানে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস ইউজ করা আছে, কোনো প্রকার কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা নাই, বা জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি নাই। তো যাই হোক, আমরা এই পুরো মানে প্রজেক্টটা কমপ্লিট করার ট্রাই করবো এইচটিএমএল সিএসএস কমপ্লিট করার পরে। তো আমাদের এইচটিএমএল সিএসএস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যদি গতকালকের বিষয়টা যদি কমপ্লিট করে থাকি তাহলে আজকে মানে বাকি অংশটাতে আমরা যেতে পারি। তো এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে যে হেডার সেকশনটা আমাদের কিন্তু একদম উপরে ফিক্সড অবস্থায় থাকতেছে। তো অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে হেডার সেকশনটা যখন আমরা মানে স্ক্রল করে একদম উপরে একদম জিরো পজিশনে চলে যাই, তখন হেডার সেকশনের ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ হয়ে যায় বা বিভিন্ন কিছু হয়। তো সেক্ষেত্রে আমরা পজিশন মানে হেডার সেকশনের পজিশনটাকে স্টিকি রাখতে পারি। তো এটা স্ক্রলের সাথে একটা মানে রিলেশন রাখে আর কি। কিন্তু আমাদের এই ফেসবুকের হেডারের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা যে অংশকে স্ক্রল করি না কেন সেখানেই থাকতেছে একদম ফিক্সড অবস্থায়। সেক্ষেত্রে আমরা এই হেডারটাকে ফিক্সড রাখতে পারি, অথবা স্টিকি দিয়েও কিন্তু কাজটা করা যাবে, বাট আমরা হেডারের পজিশনটাকে ফিক্সড রাখবো। তো গতকালকে আমরা যতটুকু অংশ কমপ্লিট করছিলাম সেই অংশটা আমরা যদি ওপেন করি, ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে গতকালকে আমরা এটা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা নিচের অংশগুলো তৈরি করব। তো নিচের অংশ তৈরি করার আগে আমরা কালকে যেহেতু হেডারটা কমপ্লিট করছি, আর আজকে বলে দিলাম যে হেডারটাকে আমাদের ফিক্সড রাখতে হবে। দেন নিচে কয়টা সেকশন আছে এবং সেগুলোকে আমরা কিভাবে মানে ডিজাইনটা করতে পারি বা লেআউটটা আমরা কিভাবে সাজাবো সেই বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে। দেন আমরা মানে কোডিং করতে যাবো আর কি। তো এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের আমাদের প্রজেক্টটাতে যাই, ফেসবুকে আমরা জানি যে ইন্সপেক্ট করলে একটু বেশি ডেটা থাকার কারণে মানে ব্রাউজার একটু হ্যাং করে আর কি, যেহেতু আমার র্যাম একটু কম। তো আমরা যদি একটু জুম আউট করি আমাদের এই প্রজেক্টটাকে, তাহলে একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের ওয়েবসাইটের মেইন কন্টেন্টটা একটা মানে নির্দিষ্ট একটা উইথের মধ্যে কিন্তু বাইন্ড হয়ে থাকতেছে, যেটাকে আমরা ওয়েবসাইটের কন্টেইনার বলে থাকতেছি বা কিছু একটা আর কি। তো যাই হোক, এখানে আমাদের ওয়েবসাইটের কিন্তু ফেসবুকের একটা কিন্তু কন্টেইনার অবশ্যই আছে, যার মধ্যে আমাদের কন্টেন্ট গুলো মানে বাইন্ড হয়ে থাকবে। আমরা আমাদের অরিজিনাল ফেসবুকটাতে গিয়ে যদি একটু জুম আউট করি, তাহলে এখানেও কিন্তু সেম বিষয়টা দেখবো। তার মানে আমাদের প্রথমত বুঝতে হবে যে ফেসবুক আসলে কত পিক্সেল উইথের মধ্যে আহ মানে কন্টেন্ট গুলো রাখে আর কি, বা ফেসবুকে যত কন্টেন্ট আছে সেগুলো ম্যাক্সিমাম উইথ কত আর কি, এটা আমরা একটু বুঝবো। তো যাই হোক, আমরা ফেসবুকের সিমিলার যেহেতু আচ্ছা, আরেকজন আসতেছে, আমি একটু ওকে। তো আমরা যেহেতু একটা অলরেডি ফেসবুকের মতো একটা ডিজাইন দাঁড় করায় ফেলছি, তো আমরা আমাদের ডিজাইনটাই ফলো করার ট্রাই করি। তো ফেসবুকে অনেকটাই স্লো করে ইন্সপেক্ট করলে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখার চেষ্টা করবো যে আসলে আমাদের ফেসবুকে যে কন্টেইনারটা আমাদের ইউজ করতে হবে সেটার মানে উইডটা কত হতে পারে। তো আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট করি, তো আমি অলরেডি ইন্সপেক্ট করছি এবং আমার যে ডেপ টুলটা সেটা সেকেন্ড মনিটরে আছে, ওটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে আহ আসলে মানে কত পিক্সেল হচ্ছে। আমরা যদি কোডের দিকে একটু লক্ষ্য করি, তো আমরা বডিকে ইন্সপেক্ট করলে এর মধ্যে হেডার দেখবো, মেইন সেকশন একটা আছে, মানে উপরে থাকতেছে হেডার। দেন আমরা জানি যে সিমেন্টিক মানে এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা সেটা ফলো করতে গেলে অবশ্যই আমাদের হেডার, তারপরে ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকে সেগুলোকে আমাদের মেইনের মধ্যে রাখতে হয় এবং ফুটারটাকে ফুটারের মধ্যে রাখতে হয়। আনফরচুনেটলি ফেসবুকের কোনো ফুটার নাই। তো যাই হোক, আমরা যদি মেইনটাকে ওপেন করি, দেন এখানে আমাদের তিনটা সেকশন থাকতেছে। তো আমরা এখন দেখি যে আমাদের এই মেইন কন্টেইনারটার উইথ কত। তো এখানে আমরা দেখছি যে 1164 পিক্সেল। আমরা যদি এই মেইন কন্টেইনারের উপর হোভার করি, তাহলে এখানে কোথাও একটা দেখাবে যে নিচে নিচের কর্নারে দেখবেন যেখানে দেখাচ্ছে কিন্তু 1164 পিক্সেল হচ্ছে উইথ। তাহলে আমাদের ফেসবুকেরও একটা কন্টেইনার রাখতে ভাই হবে। 1400 দেখাচ্ছে সরি এখানে। সরি, হ্যাঁ, 1464 পিক্সেল। তো 1464 পিক্সেল হবে আমাদের ফেসবুকের মানে টোটাল উইডটা আর কি। আর হেডারের তো কোনো মানে
ম্যাক্সিমাম উইথ দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ ন্যাপ বারটা থাকবে মিডিলে আর দুই পাশে চলে যাবে। সেটা কিভাবে করতে হবে সেটা গতকালকে আমরা ডিটেলস আলোচনা করছি, ইভেন রেসপন্সিভনেস নিয়েও কিন্তু কালকে আমরা আলোচনা করছি এই সেকশনটার। তো যাই হোক, এখন আসি আমরা মেইন অংশে। তো আমরা বুঝলাম যে আমাদের ফেসবুকের ম্যাক্সিমাম উইথ হবে কত, মেইন সেকশনে 1464 পিক্সেল হবে ম্যাক্সিমাম উইথ। ওকে, দেন এই 1464 পিক্সেলের মধ্যে আমাদের তিনটা আলাদা আলাদা সেকশন বা ডিভিশন থাকবে। আমরা যদি একটু ড্রয়িং করি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা ধরেন যে এটা হচ্ছে আমাদের মানে মেইন কন্টেইনারটা, যেটার উইথ হচ্ছে 1464 পিক্সেল। ওকে, দেন এর মধ্যে আমাদের তিনটা আলাদা আলাদা সেকশন থাকবে। তো এটা যেহেতু সাইডে আছে সাইড বার, সুতরাং আমরা যদি এইচটিএমএল এর সিমেন্টিক মানে বিষয়টাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে চাই, তো অবশ্যই এটাকে আমাদের অ্যাসাইড দিয়ে নিতে হবে। তো এই একটা সেকশন আমরা নেবো অ্যাসাইড দিয়ে, দেন এই পাশে আরেকটা সেকশন থাকতেছে, এটাও আমাদের আরেকটা অ্যাসাইড ট্যাগ হবে। আর মাঝখানে আমরা একটা ডিপ নিব, যেটা আমাদের মিডিল সেকশন নাম আমরা দিতে পারি। তো এই গেল আমাদের তিনটা সেকশন। তো এইভাবে আমাদের তিনটা সেকশন আগে তৈরি করে নিতে হবে। দেন এই তিনটা সেকশনের হাইট আমাদের ফিক্স করে দিতে হবে, যে ম্যাক্সিমাম হাইট আমরা দেবো 100 VH। 100 VH দিয়ে আমরা বলে দেবো যে ওভারফ্লো অটো। তাহলে সেক্ষেত্রে যদি মানে কন্টেন্ট বেশি হয় তাহলে আমাদের স্ক্রল বার একটা দিয়ে দেবে। আর অবশ্যই আমরা এটাকে একটা সিস্টেমে হ্যান্ডেল করব। তো এটা আমরা কোডিং এর মধ্যে গিয়ে করি, আদারওয়াইজ আমরা মানে বুঝতে পারবো না। এটা থিওরিটিক্যাল বিষয় না যে এই যে স্ক্রল করতেছি এটা শুধু স্ক্রল হচ্ছে ও হচ্ছে না কেন। তো আমরা কিন্তু ইউজুয়ালি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে যখন আমরা যেগুলো বানাই সেগুলো একটা সেকশন স্ক্রল করলে সবগুলোই হয়। তো এই বিষয়টা আমাদের অবশ্যই একটা হাইট রিলেটেড বিষয় আছে। আমাদের এই পাশে যে অ্যাসাইডটা থাকবে তারও হাইট হবে 100%, মানে সবগুলোরই হাইট আমরা 100% করে দেবো। যখন হাইট 100% দিব, দেওয়ার পরে আমাদের দেখেন কন্টেন্ট কিন্তু 100% এরিয়ার মধ্যে কিন্তু ধরবে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 100% বলতে 100 VH আর কি, যতটুকু ডিভাইসে উঠতে হবে ততটুকু মানে টোটাল হাইটটা নিবে। তারপরে আমরা যে কাজটা করব এগুলোতে, আচ্ছা কোডের মধ্যে কি বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো এতটুকু আমরা বুঝলাম যে আমাদের যে মেইন সেকশনটা থাকবে তার ম্যাক্সিমাম উইথ হবে কত, 1464 পিক্সেল, এবং এর ভিতরে তিনটা অংশ হবে। তো একটা লেফট সাইডে থাকবে, একটা রাইট সাইডে থাকবে, আর মিডিল সেকশনে একটা ডিভিশন থাকবে। তো যখন আমরা এটাকে একটু জুম আউট করতেছি তখন দেখেন যে বিষয়টা ঘটবে। তো যদিও আমরা আমাদের প্রজেক্টটাতে এখানে ফিক্সড উইথই মেবি দেওয়া আছে। তো যাই হোক, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি ভালোভাবে, যে এই দুইটা মানে এ পাশে যে সেকশন এ পাশে যে সেকশন এদের কিন্তু একটা ফিক্সড উইথ দেওয়া আছে, এবং মিডিলে যে সেকশনটা আছে সে কিন্তু গ্রো করতেছে। তো এই টাইপের কাজ কিন্তু আমরা এর আগে করছিলাম, এটা ফ্লেক্স দিয়ে করা যায়। যে মিডিলেরটাকে আমরা বলে দেবো যে ফ্লেক্স গ্রো ভ্যালু হবে 1, আর দুই পাশে দুইটাকে আমরা মানে ফ্লেক্স গ্রো 0 করে দেবো। তাহলে কিন্তু তারা আর গ্রো করবে না, এর মতো একটা বিষয়। তো ওগুলো আমরা এর আগেও দেখছিলাম এবং কোডের মধ্যে গিয়ে দেখবো। ফেসবুকে কিন্তু সেম বিষয়টাই কিন্তু করতেছে। দেখেন এদেরও কিন্তু যখন আমরা জুম ইন করবো, তো এত বেশি ডেটা আর এত বেশি ভিডিও অ্যাড করা আছে যে আমার ব্রাউজার লোডই নিতে পারতেছে না। দেখেন আসতেছে। যাই হোক, তার মধ্যে আবার ভিডিও রেকর্ডিং চলতেছে। তো এটাই যে মিডিলের সেকশনটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, এবং দুই পাশের সেকশন দুইটা ফিক্সড একটা উইথ দেওয়া থাকবে। এই পাশের সেকশনের একটা উইথ থাকবে, ওই পাশের সেকশনের একটা উইথ থাকবে, এবং মিডিলের সেকশনটা যেটা থাকবে মানে মিডিল যে ডিভিশনটা থাকবে সেই ডিভিশনটা মানে স্ক্রিনের উইথ বাড়া আর সঙ্গে সঙ্গে সে কিন্তু তার মানে যে উইথ সেটা ফিক্সড কোনো উইথ হবে না, বা যে ফ্লেক্স বেসিস সেটা ফিক্সড হবে না। এটা স্ক্রিনের উইথের সাথে বাড়বে। কতদূর পর্যন্ত বাড়বে, যতক্ষণ না মানে 1400 পিক্সেল আসে আর কি, মতো একটা বিষয়। আমাদের যে মতো 1300 পিক্সেল হচ্ছে আমাদের স্ক্রিনের সাইজ। তো বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মেবি, আমি আরেকটু সহজ করার চেষ্টা করি। তো এখন যদি আমরা আমাদের স্ক্রিন সাইজের দিকে লক্ষ্য করি, তাহলে আমার ডিসপ্লে সাইজ হচ্ছে 1365 পিক্সেল কি 68 পিক্সেলের মধ্যে, 1365 পিক্সেলই ধরেন। তো 1365 পিক্সেল হচ্ছে আমার স্ক্রিনের সাইজ, বাট আমরা 1468 পিক্সেল কিন্তু সরি 64 পিক্সেল কিন্তু রাখবো আমাদের এই কন্টেইনার মানে মেইন কন্টেইনারটার উই। তো সেক্ষেত্রে আমরা যখন জুম আউট করতে থাকবো তখন কি হবে, জায়গাটা বেড়ে যাবে তাই না। 1300 পিক্সেল যখন জুম আউট করবে তখন ওটা আস্তে আস্তে বেড়ে যাবে। আমরা জানি জুম আউট করলে আমাদের স্ক্রিনের সাইজটা একটু বাড়ে আর কি, যদিও মানে স্ক্রিনের সাইজ ওভাবে ভিজুয়ালি হয়তো বাড়া আমরা বুঝতে পারি না, বাট আসলে কিন্তু স্পেসটা বাড়ে। তো সেক্ষেত্রে এই 1464 পিক্সেলে
যা মানে যেতে যেতে যতটুকু বাড়বে আমরা দুই পাশের যে অ্যাসাইড গুলো থাকবে তাদের ফিক্সড উইথ দিয়ে রাখবো। আর যে অংশটা বাড়তেছে সেই মানে বাড়তি যে উইথটা হচ্ছে সেটা আমরা মিডিল সেকশনকে দেবো। আমাদের একটা বিষয় যে মাঝখানে যে সেকশনটা থাকছে তাকে দেবো। আমরা ওটা দেখবো কোডের মধ্যে গিয়ে একদম কোড করার সময় দেখবো, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তো এখন আমাদের হেডার কিন্তু এখানে শেষ হয়ে গেল। আর ওকে, হেডার শেষ। দেন আমরা কি করব, আমরা একটা মেইন সেকশন নেব। আমরা জানি যে ওয়েবসাইটের যে হেডারের পরে যে সেকশনটা থাকে আর কি, বা ওয়েবসাইটের হেডার, মেইন এবং ফুটার, এই তিনটা সেকশন মাস্ট মানে নিতে হয়। যদি ফুটার না থাকে তাহলে সেক্ষেত্রে ফুটারকে আমরা বাদ দেবো, সিমেন্টিক মানে রুলসটা আমাদের ফলো করতে হবে। তাহলে আমরা এখানে মেইন সেকশনটা আমাদের স্টার্ট হচ্ছে, দেন আমরা বলবো যে মেইন সেকশন হবে এন্ড। তারপরে আমরা এখানে গিয়ে মেইন ট্যাগ দিয়ে আমরা মেইন সেকশনটা তৈরি করব। দেন মেইন সেকশনের ভিতরে আমাদের তিনটা আলাদা আলাদা ডিভিশন থাকতেছে, কিন্তু আমরা দেখলাম যে ফার্স্ট একটা লেফট সাইডে যেটা থাকবে তাকে আমরা অ্যাসাইড ট্যাগ দিয়ে তৈরি করবো, এবং একটা ক্লাস দিয়ে দেই যে কি ক্লাস দিতে পারি, যে লেফট সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। দেন মিডিল সেকশন থাকবে, মানে মিডিলে আমরা অবশ্যই সেটা ডিপ দিয়ে নিব। তাহলে ডিপ দিয়ে আমরা বলবো যে মিডিল সেকশন। মিডিল সেকশন আমরা তৈরি করলাম একটা, আর আরেকটা অ্যাসাইড থাকবে, আর একটা ক্লাস থাকবে যে রাইট সাইড। ওকে, তাহলে এই যে আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে সেকশন আমরা কিন্তু বানাই নিলাম। তো এখানে একটা ভিডিও ওপেন আছে, আমি একটু ক্লোজ করে দেই। দেন এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা রাইট সাইড আর মিডিল সেকশন। আমরা তিনটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি। এখন এগুলোকে আমাদের সুন্দরভাবে মানে পজিশন গুলো ফিক্স করে দিতে হবে আর কি। তো আমরা এই মেইন সেকশনটাকে বা মেইন যে ট্যাগটা আছে তাকে আমরা প্রথমত ধরবো, ধরে তাকে আমরা একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দেবো, যে উইথটা আমরা দেখে আসলাম ফেসবুকে। তো এখানে মেইন যেহেতু একটা ট্যাগ, তাহলে ট্যাগ দিয়ে সিলেক্ট করি, পরে আমরা বলবো যে ম্যাক্সিমাম উইথ হবে কত পিক্সেল, ম্যাক্সিমাম উইথ হবে 1464 পিক্সেল ছিল, তাই না? তো 1464 পিক্সেল কিন্তু ফেসবুকের কন্টেইনারের উইথ। তো 1464 পিক্সেল দেবো, দেওয়ার পর আমরা বলবো যে উইথ উইথ হবে 100%, মানে যতটুকু অ্যাভেলেবল স্পেস পাবে তার মধ্যে যেন একদম 100% জায়গা নিয়ে নেয়, বাট ম্যাক্সিমাম 1400 পিক্সেল নেবে, এর বেশি নেবে। 500 পিক্সেলের ডিভাইসে দেখা হয় তাহলে 500 পিক্সেলটাকেই নেবে, বাট যদি 2000 পিক্সেলের ডিভাইসে দেখা হয় তাহলে 1464 থেকে স্ট্যাক হয়ে যাবে, এর বাইরে আর যাবে না। তারপর আমরা চাচ্ছি এটা যেন সেন্টারে আসে, তাহলে আমরা মার্জিন অটো করে দিই। তাহলে উপরে নিচে জিরো মার্জিন, আর লেফট রাইটে আমি চাচ্ছি অটো হয়ে যায়। তাহলে কিন্তু সুন্দরভাবে অটো হবে বা মিডিলে চলে আসবে। যদি আমরা এখন ভিজুয়ালি বুঝতে পারবো না, তার কারণ আমাদের ডিভাইসে উইথ হচ্ছে 1365 পিক্সেল, আমরা ম্যাক্সিমাম উইথ দিচ্ছি। এটা জুম আউট করা ছাড়া উপায় নেই, আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তো আরেকটা কাজ করতে হবে, সেটা হ্যাঁ, উইথ আমরা 100% দিয়ে রাখছি। সো উইথ 100% দিছি, ঠিক আছে। এবং এগুলোকে আমরা কি এক রোতে নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তো মেইনটাকে যদি আপনি একটা রো হিসেবে কল্পনা করেন, তাহলে একটা রো এর ভিতরে কিন্তু তিনটা কলাম হচ্ছে, এ পাশেরটা একটা কলাম, এ পাশেরটা একটা কলাম, এ পাশেরটা একটা কলাম, মানে পুরোটাকে যদি আমরা একটা সিঙ্গেল রো ধরি, তাহলে একটা রো এর মধ্যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন থাকতেছে। লেআউটটা এভাবে চিন্তা করবেন। এটা মেইন সেকশনের মধ্যে কিন্তু তিনটে থাকবে, এই লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এবং এই মিডিল ডিভিশন, এই সব কিছুই কিন্তু থাকতেছে মেইন ট্যাগের মধ্যে। মানে মেইন ট্যাগের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে আমরা একই লাইনে চাচ্ছি, একটা রোতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হয়, ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হয়, তাই না? তো আমরা এই মেইন টাকে আমরা কি বলবো, যে ডিসপ্লে ফ্লেক্স। তারপর ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমরা যে কাজটা করতে পারি এখন, যে আমরা বলে দেবো যে ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, ঠিক আছে, এবারে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে আহ সবগুলো বিটুইন কি কাজ করে আমরা জানি, সো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। মানে লেফট সাইডটা লেফট সাইডে চলে যাবে, রাইটটা রাইট সাইডে, আর মিডিলটা একদম মিডিল, আর স্পেস গুলা সবগুলোর মাঝখানে চলে আসবে, মতো একটা বিষয় আর কি। তারপর আমরা এখানে অ্যালাইন, যদিও হরিজন্টালি অ্যালাইন করার এখানে প্রয়োজন নেই, তো এখানে আমরা যাই হোক, সরি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করার প্রয়োজন নেই, সো আমরা অ্যালাইন আইটেমটা দিলাম না। তো এই কয়টা প্রপার্টি আমরা ইউজ করার পরে আমরা কিন্তু মানে ভিজুয়ালি কোনো আউটপুটই দেখতে পাবো না, এটা আমরা জানি। তার কারণ ওর ভিতরে মেইন এর মধ্যে জাস্ট তিনটা আমরা আহ, আলাদা আলাদা মানে ট্যাগ নিছি, ওগুলো কোনো হাইট উইথ বা কোনো কন্টেন্ট নেই, so কোনো কিছু দেখা যাওয়ার কথা না। তো আমরা এখন যে কাজটা করবো, এখন এই মেইন এবং মিডিল আর রাইট সাইড, এই তিনটাকে সিলেক্ট করে এদেরকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা জাস্ট লেআউটটা প্রথমত বানাই নিই।
তাহলে লেফট সাইডকে আমরা কি বলবো যে এটার আমাদের উইথ হবে কত। এটা যদি আমরা বলি উইথ তো আমরা দেবো না, যেহেতু ফ্লেক্স ইউজ করছি, তো আমরা কি ফ্লেক্স বেসিস ইউজ করবো। আমরা ফ্লেক্স যখনই এদের প্যারেন্ট কে মেইন কে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করছি, সো এখানে আর উইথ বা মিনিমাম উইথ ইউজ করবো না, আমরা বলবো যে ফ্লেক্স বেসিস। আর কেন উইথ ইউজ করবো না সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখানে এখানে আসলে উইথটা কত পিক্সেল থাকতেছে সেটা আমাদের একটু প্রথমত দেখে নেওয়াটা উচিত ছিল। আমরা একটু দেখে নিতে পারি যে আসলে এগুলোর উইথ আসলে কত। তো আমরা যদি আমাদের ডিজাইনটাতে যাই, যাওয়ার পরে একটু জুম আউট করতে পারি। জুম আউট করার পরে আমরা যদি আহ এখান থেকে ইন্সপেক্ট করি, ওকে, তাহলে দেখি যে অ্যাসাইড গুলোর উইথ আসলে কত দেওয়া আছে। তো এখানে দেখেন যে মেইনের ভিতরে এই লেফট সাইড, রাইট সাইড আর মিডল সাইড। সেক্ষেত্রে দেখেন যে লেফট সাইডে ফ্লেক্স বেসিস আছে 330 পিক্সেল, আর রাইট সাইডে মেবি একটাতে কম একটাতে বেশি মনে হয় আছে। আমি এগুলো খুব একটা ভালোভাবে মেপে নিছিলাম না। এখানে কিন্তু 330 পিক্সেল আছে। তো এই যে দেখেন 330 পিক্সেল করে কিন্তু আমাদের দুই দুই মানে সাইডকে দিতে হবে। আর মিডিলে যে যতটুকু অংশ বাকি থাকবে পুরো জায়গাটা যেন আমাদের ওই মিডিল সেকশনটা নিয়ে নেয়, সেই কাজটা আমাদের করতে হবে। না, 25% আমরা দিব না। পার্সেন্ট দিলে এখানে একটু ঝামেলা আছে। পার্সেন্ট দিলে যেগুলো মোবাইল ডিভাইসে বা একদম ছোট ডিভাইসে গিয়ে তখন দেখা যাবে আহ ওইটা ছোট হয়ে যাবে আর কি। বাট আমাদের কন্টেন্ট গুলো একদমই যদি উইথটা ছোট হয়ে আসে, তাহলে এখানে দেখেন যে কন্টেন্ট গুলো আছে, এটা যদি ধরেন যে আপনার এতটুকু জিনিসকে, আচ্ছা আমি একটু জুম ইন করি। যেমন এখানে আহ, এই সেকশনটা বা এটা যদি এখন এখানে আসতে কত পিক্সেলের মধ্যে আমরা দেখলাম 330 পিক্সেলের মতো মনে হয় দেখলাম, তাই না? আমি ভুলে গেছি আপনার সাথে কথা বলতে গিয়ে কত পিক্সেল দেখলাম, মনে আছে আপনাদের কাছে এসআইটের উইথ কত দেখছিলাম? আবার দেখতে হবে। 330। 330, তাই না? তো উইথ দেওয়া ছিল 330 পিক্সেল। তো দেখেন যে 330 পিক্সেলের মধ্যে আমাদের এই আইটেমটা ঠিক মতো শো করতেছে, কিন্তু যখন একটা ডিভাইসে দেখা হবে যে ডিভাইসের উইথ একদমই কম, তো সেক্ষেত্রে কিন্তু এটার উইথটা কমে আসবে। যদি আপনি পার্সেন্টেজ ইউজ করেন, হয়তো বা দেখা গেল যে 25% দিয়ে আপনার ধরেন যে 330 পিক্সেল আসলো, কিন্তু একটা ডিভাইস এমন একটা ডিভাইসে দেখা যাচ্ছে যেটার উইথ হচ্ছে 800 পিক্সেল। তো সেক্ষেত্রে 800 পিক্সেলের 25% কিন্তু একদম কম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটা ঠিক মতো আপনি ম্যানেজ করতে পারবেন। সো ডিজাইনটা যেন বা লেআউটটা যেন ম্যানেজেবল থাকে, সেজন্য আমরা এখানে ফিক্সড একটা উইথ ইউজ করবো আর কি। মানে ফিক্সড বলতে গেলে ফ্লেক্স বেসিস ইউজ করতেছি সেক্ষেত্রে। আর দ্বিতীয়ত ফেসবুকের যে লেআউটটা সেটা মোবাইল ডিভাইসে গিয়ে কিন্তু লেফট এবং রাইট সাইডটাকে হাইড করে রাখি ওরা। দিয়ে উপরে যে আমরা ড্রপ ডাউন গুলো বা হ্যামবার্গার মেনু কালকে অ্যাড করেছিলাম, সেগুলোতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লিক করার পরে সেগুলো কিন্তু ভিজিবল হয় মোবাইল ডিভাইসে। আর দ্বিতীয়ত ফেসবুকের মোবাইল ডিভাইসে জন্য ডেডিকেটেড ভাবে আলাদা একটা লেআউট বানানোই আছে, যেটা একটা সাব ডোমেইনে রাখা থাকে যে m.facebook.com। মোবাইল থেকে ভিজিট করবেন তখন m.facebook.com এ যায়। আর যখন আমরা ডেস্কটপ থেকে আসি তখন কিন্তু ডিরেক্টলি facebook.com অথবা web.facebook.com এ যায়। তো ফেসবুক কিন্তু প্রত্যেকটা ডিভাইস ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন করে রাখছে। তো সেক্ষেত্রে আমাদের মানে একদম মোবাইলের জন্য এই ডিজাইনটা পারফেক্ট না হলেও আমাদের মোটামুটি মানে রাখতে হবে। আহ, তো প্রবলেম নাই একদম। যে বিষয়টা এখানে আমরা দেখলাম যে 300 কত পিক্সেল জানো, 300, আবার বলে গেছি 330 পিক্সেল না? তাহলে দেখেন লেফট এবং রাইট সাইডের ফ্লেক্স বেসিস থাকবে 330 পিক্সেল। আর যে মিডিল সেকশন আছে তার আহ, আহ, তার উইথটা আমরা ডিফাইন করে দেবো। বাকি যতটুকু জায়গা থাকবে, তো লেফট সাইডে 330 পিক্সেল নেবে আর নেবে, রাইট সাইডে 330 পিক্সেল নিচ্ছে। তারপরে যতটুকু জায়গা বাকি থাকবে পুরোটা নেবে গিয়ে মিডিল সেকশন। তো সেক্ষেত্রে মিডিল সেকশনকে আমরা বলে দেবো যে ফ্লেক্স গ্রো, তুমি গ্রো করবা এবং যতটুকু জায়গা পাবে পুরোটা নেবে। তাহলে এভাবে আমরা বলে দিতে পারি। তারপর আমরা এগুলোর হাইট সেট করে দেবো। তো লেফট সাইড, রাইট সাইড এবং মিডিল সেকশন সবগুলোর হাইট আমরা দিতে যাচ্ছি 100 VH। 100 VH হাইট। ঘোরা হবে না ভাই? ফ্লেক্স ফ্লেক্স ফ্লো দিয়ে দিছে বললাম ফ্লেক্স গ্রো, বাট এখানে লিখছি ফ্লেক্স ফ্লো। ওকে, তো ফ্লেক্স গ্রো করে দেবো তাহলে ও গ্রো করবে আর কি। আর দেন আমরা যদি এখানে লেফট সাইড এবং রাইট সাইড কে 100 মানে হাইট আমরা দেবো যে 100 VH। তারপরে আমরা মিডিল সেকশনটাকেও দিচ্ছি যে হাইট হবে 100 VH। কেন 100 VH দেবো? তার কারণ ওই যে স্ক্রল করলে মানে একটা মাত্র সেকশন যাকে স্ক্রল করতেছে সে শুধু স্ক্রল হচ্ছে, ওই বিষয়টা বুঝতে পারবেন একটু পরে। জাস্ট 100 VH আমি দিচ্ছি, এই বিষয়টা এখন একটু দেখেন। তো তারপরে আমরা কি করতেছি, এখানে আমরা যদি লেফট সাইড এবং রাইট সাইডকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে কি দেই, এখানে গ্রিন দিয়ে দিলাম।
বোঝার জন্য, লেআউটটা বোঝার জন্য এখানে গ্রিন দিলাম, আর মিডিলেরটাকে দিলাম যে আহ কি দিব, এখানে মিডিলেরটাকে অন্য একটা কালার দিয়ে বিজি। আচ্ছা, ব্ল্যাক আসছে, ব্ল্যাকটা। তো এখন যেহেতু হাইট দেওয়া আছে এবং এখানে উইথ দেওয়া আছে, সুতরাং আমরা কিন্তু এখন ভিজুয়ালি একটা আউটপুট দেখতে পাবো। আমরা যদি আমাদের ডিজাইনটাতে যাই তাহলে দেখেন এর মতো আসছে, এবং এখানে দেখেন স্ক্রল করলে কিন্তু স্ক্রল হচ্ছে, এবং আমাদের এই হেডার সেকশনটাও কিন্তু স্ক্রল হয়ে চলে যাচ্ছে। সো হেডার সেকশনকে তো আমাদের স্ক্রল করানো যাবে না। তো হেডার সেকশনকে আমরা কি করব? আর আমরা বলছিলাম কিন্তু এগুলোর হাইট হবে কি 100 VH, সেজন্য 100 VH এর মধ্যেই কিন্তু থাকতেছে। বাট আমরা এই হেডার সেকশনটাকে এর যে প্যারেন্ট মানে বডির সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একে একদম বের করে নিয়ে এসে এখানে উপরে রেখে দেবো। তো এই টাইপের একটা কিছু করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা জানি যে যখন পজিশন অ্যাবসোলুট করা, সরি পজিশন ফিক্সড করা হয়, সেক্ষেত্রে কি হয়, পজিশন ফিক্সড করলে সে তার প্যারেন্টের জায়গা ছেড়ে দিয়ে উপরের দিকে চলে আসে, এর মধ্যে একটা বিষয়। যেমন এখন বর্তমানে দেখেন, আমরা যদি একটু ইন্সপেক্ট করি, মানে বিষয়গুলোকে একটু ভালোভাবে ডিপলি বুঝতে হবে। তো এখানে যদি একটু ইন্সপেক্ট করে আসি, হয়ে গেল ইন্সপেক্ট। ওকে। তো এখানে এই যে হেডার, তো হেডার কিন্তু আলাদা একটা জায়গা নিয়ে আছে। তারপর আমরা মেইন কে যদি হোভার করি তাহলে মেইন দেখেন হেডারের পর থেকে শুরু হয়েছে। বাট আমরা চাচ্ছি না, একদম হেডার কোনো এখানে কোনো জায়গা নিয়ে রাখবে না, মানে বডির যে জায়গাটা, বডির মানে কোনো পজিশন সে ধরে রাখবে না, সেজন্য একদম ফিক্সড উপরের দিকে চলে আসে। তো আমরা হেডারকে ধরে যদি বলি যে তোমার পজিশন হবে ফিক্সড, তাহলে দেখেন কি ঘটতেছে এখানে। এই অংশটাকে একটু উপরে উঠাতে চাচ্ছি। ওকে। তাহলে আমি যদি হেডারকে বলি যে পজিশন ফিক্সড, পজিশন কে ফিক্সড করে দিচ্ছি। তো পজিশন ফিক্সড করা মাত্র এইবারে দেখেন হেডার কিন্তু, হেডারের নিজস্ব কোনো জায়গা থাকবে না। আমরা যদি দেখি যে মেইন কে যদি হোভার করি, দেখেন মেইন কিন্তু পুরো জায়গাটা নিচ্ছে, এবং হেডার কি করতেছে, মেইনের উপরে মানে ভাসমান অবস্থায় আছে মতো আমরা বলতে পারি। যে হেডারটা কিন্তু, সে কিন্তু বডির সঙ্গে আর কোনো লিঙ্ক রাখে নাই, সে একটা মানে একদম উপরের দিকে ভেসে এসে একটা জায়গা নিয়ে আসছে মতো একটা বিষয়। এবং এর নিচে যেহেতু জায়গা ফাঁকা পাইছে, সেক্ষেত্রে মেইনটা উপরের দিকে উঠে গেছে। এর মতো একটা বিষয় এর আগে সিএসএস আমরা সুন্দরভাবে আলোচনা করছিলাম বিষয়গুলো নিয়ে, আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা স্ক্রল করি, এই যে লেফট সাইডকে আমরা বলছিলাম যে 100 VH, সে কিন্তু 100 VH জায়গা নিয়ে আছে, আর সবগুলোকে 100 VH উইথ দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখেন কোনোটাই কিন্তু আর স্ক্রল হচ্ছে না, এবং এই হেডারটাও স্ক্রল হবে না, যেহেতু ওকে ফিক্সড করে দেওয়া আছে। এবং আমরা ফিক্সড মানে টপ থেকে 0 করে দেবো, তাহলে টপে থাকবে। এবং হেডারে 100% উইথ দেওয়া আছে, সুতরাং 100% নিয়ে থাকবে। তো দেখেন আর কোনোটাই কিন্তু স্ক্রল হচ্ছে না, এটাই হচ্ছে ম্যাজিক, যে কোনোটাকেই স্ক্রল করানো যাবে না। এখানে আমাদের দেখেন যে লেফট সাইডও 100% উইথ নিয়ে আছে, এও 100% উইথ নিয়ে আছে। তাহলে সবগুলো যদি 100% নিয়ে থাকে, তাহলে কেউই কিন্তু আলটিমেটলি স্ক্রল হচ্ছে না। বাট এর ভিতরে যতটুকু জায়গা থাকতেছে বা এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকতেছে, তারা যখন ওভারফ্লো করবে, সেই ওভারফ্লো যে কন্টেন্ট গুলো ওভারফ্লো হবে, তাদেরকে দেখার জন্য আমরা স্ক্রল করবো। তো এটা বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই। সো আপাতত এখন আমাদের লেআউটটা সম্পর্কে বুঝলে হবে। তো এখন আমরা যে কাজটা করি, এখানে গিয়ে হেডারকে আমরা বলে দিব পজিশন ফিক্সড। কই গেল হেডার? হেডার, ও হেডার তো আমাদের একদম উপরে থাকবে। তো আমরা এখানে ও স্টিকি দিলে, স্টিকি দিলেও হবে, বাট স্টিকি দিলে হয় কি, যে স্টিকি দিলে সে কিন্তু তার পজিশনটা ছেড়ে দেয় না, এতে করে একটা স্ক্রল আসবে। আমরা এখানে যে 100 VH উইথ দিলাম না, তো সেক্ষেত্রে আমাদের আবার মেপে দেখতে হবে যে 100 VH থেকে এর আবার উইথ কত হচ্ছে, মানে হাইট কত দেওয়া আছে এই হেডারটার, সেই হাইট থেকে আবার ওই ক্যালক দিয়ে আবার বিয়োগ করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তো ওইটা না করে আমরা জাস্ট এখানে পজিশন ফিক্সড করে দিলাম, তাহলে একদম উপরে বেশি চলে আসলো। দেন আমরা এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে উপরের দিকে একটু প্যাডিং দিয়ে দেবো, তাহলে আমাদের মানে কন্টেন্ট গুলো আর উপরের দিকে যাবে না, এখান থেকে শুরু হবে। তো এই কাজটা আমরা করবো। তো স্টিকি দিলেও হতো, বাট যেহেতু এটা একদম ফিক্সড থাকতেছে, স্ক্রলের সাথে কোনো সম্পর্ক নাই, একদম ফিক্সড, সো আমরা এখানে পজিশন ফিক্সড করে দিলাম। যদি এমনটা হতো যে স্ক্রল করার পর উপরে গিয়ে স্টিকি হয়ে যাচ্ছে, বা একদম যখন আমরা মানে থাকে কোনো কোনো হেডার দেখবেন যে স্ক্রল করার সঙ্গে সঙ্গে তার একটা কিছু চেঞ্জিং ঘটে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোতে স্টিকি ব্যবহার করতে পারি। বাট এখানে আমরা ফিক্সড দিয়ে হ্যান্ডেল করতে পারবো, যেহেতু আমাদের ওয়েবসাইটের হেডার, লেফট সাইড, মিডিল সাইড, রাইট সাইড সবই ফিক্সড থাকবে। কোনোটাই মানে মানে কোনোটাই কিন্তু আলটিমেটলি স্ক্রল হবে না। জাস্ট স্ক্রল হবে এদের ভিতরের কন্টেন্ট গুলো, যেগুলো ওভারফ্লো হবে, সেই বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, সাহেব ভাই কিছু বলবেন? মাইক্রোফোন আনমিউট করুন। ভূমির সমস্যা তো ছিল না, ওর সমস্যা ছিল জ্বর আর মাথা ব্যথা। কি অবস্থা? আচ্ছা, মিউট করতেছি। ওকে। তাহলে আচ্ছা, আমাদের কি জুমের রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে।
ওকে, তাহলে এই বিষয়টা আমাদের মেনটেন করতে হবে। আর আরেকটা বিষয়, আর হেডারকে তো আমরা এখনো মনে হয় প্রপার্টিতে দেই নাই। তো আমরা আচ্ছা, এখানে আবার হেডারটাকে আমরা সিলেক্ট করে দেন দিতে পারি। আর আমরা একটা কমেন্ট করে দিই যে সাউন্ড কি আবার শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে তো। কিছু একটা দিলাম। ওকে, তো তাহলে এখানে দেখেন আমরা এখন এই লেআউটটা বানাই নিচ্ছি। আর হেডারকে কি করতে হবে, আমাদের পজিশন ফিক্সড দিতে হবে। যদি হেডার প্রথমে সিলেক্ট করা আছে, আমরা আবারও সিলেক্ট করতে পারি, সমস্যা না, বুঝতে পারছি না। হেডারকে আমরা বলবো যে পজিশন হবে ফিক্সড। তারপরে আমাদের এটাকে টপ থেকে আমরা 0 করে দিই, যে টপে থাকবে একদম টপ থেকে 0, আর উইথ 100% দেওয়া আছে, মানে 100% জায়গা নিয়ে থাকবে। তারপর আমরা লেফট থেকে 0 করে দিতে পারি, এতে করে রেসপন্সিবিলিটি ঝামেলা করবে না। তো এই কাজটা আমরা করে রাখলাম, তাহলে একদম ফিক্সড পজিশনে থাকবে। তারপর তারপর আমরা কি করতে পারি, এবারে আমরা গিয়ে একটু দেখতে পারি যে আমরা যে যে কাজটা করলাম, যে যখন আমরা জুম ইন জুম আউট করবো তখন যেন এটা ঠিকঠাক মতো কাজ করে। তো এখন দেখেন যে এর মতো ঠিক জায়গাতে আছে। এবং আমরা যদি এটাকে একটু জুম করি, তাহলে মিডিলের মানে মাঝখানে যে থাকতেছে মিডিল সেকশনটা, সে কিন্তু গ্রো হচ্ছে, এবং সে অনুযায়ী কিন্তু জায়গাটা সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। কিন্তু আমাদের যে দুই সাইডের দুইটা অ্যাসাইড আছে, তারা কিন্তু 330 পিক্সেল না কত পিক্সেল ছিল, যাই 330 পিক্সেল, মনে হয় 330 পিক্সেলের মধ্যে কিন্তু তারা থাকবে, তারা বাড়বেন। তো এই বিষয়টা আমরা বলে দিছি। তো এটাই হচ্ছে ফেসবুকের লেআউট। তো 100 ভিএস, অলওয়েজ 100 ভিএস জায়গা নিয়ে থাকবে এরা। যতটুকু এখন দেখেন 100 ভিএস অনেক বড় জায়গা পাচ্ছে, সেজন্য অনেক বড় নিচ্ছে, কিন্তু কোনো স্ক্রল আসবে না, কোনো দিকে কোনো স্ক্রল যেন না আসে। তো এই বিষয়টা আমাদের ইনশিওর করতে হবে। ওকে, তো আমাদের একদম ফেসবুকের লেআউটটা কিন্তু মানে আপাতত আমরা মানে বানালাম। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে যদি আমরা লক্ষ্য করি যে একটু ডিভাইসের উইডথটাকে যদি ছোট করি আর কি, আমরা একটু ড্রপ ডাউন এটা নিয়ে আসি আর কি। এটাকে নিয়ে আসার পরে আমরা এখান থেকে ডিভাইসটাকে অন করে দিই। এটা কি মেইন ফেসবুক না? ডিভাইসটাকে অফ করে দেওয়ার পরে এখানে দেখেন যে যখনই 1100 পিক্সেলের নিচে আসবে, বা আমরা একটা ব্রেক পয়েন্ট ক্রিয়েট করে রাখছিলাম, তো দেখেন 1100 পিক্সেলের নিচে আসলে রাইট সাইড কিন্তু 9 হয়ে যাচ্ছে, ওটা কিন্তু হাইড করে দিতে হবে। তারপর আরো ছোট করেন, আরো ছোট করে একদমই একদম যখন আবার এই যে দ্বিতীয় নম্বর ব্রেক পয়েন্টে যখন আসবে, তখন মানে রাইট সাইডটাকেও ডিসপ্লে নান করে দিতে হবে। এর আগে আমরা লেফট সাইড থেকে করবো, তো এর মতো একটা বিষয়। তো আমাদের দুইটা ব্রেক পয়েন্ট ভেবে ক্রিয়েট করাই ছিল, যে আমরা ফার্স্ট যে ব্রেক পয়েন্টটা করছিলাম সেটা 1170 পিক্সেল ভেবে রাখছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ওই আমি যে ডিজাইনটা করছিলাম ওখানে 1100 পিক্সেল নেওয়া ছিল, এখানে 1170 পিক্সেল নেওয়া আছে, সমস্যা নেই। আমরা এগুলো একদম পিক্সেল পারফেক্ট করতেছি না, জাস্ট ডিজাইনটা ঠিকঠাক মতো থাকলে হলো। তো যখনই 1170 পিক্সেলের নিচে আসবে, তখন আমরা কি করব, রাইট সাইডের যে অংশটা থাকবে, লেফট সাইডের যে অংশটা থাকবে বা লেফট সাইড, তাকে আমরা ডিসপ্লে নান করে দেবো। তাহলে কি করবো এখানে, লেফট সাইড, তাই না, লেফট সাইড, লেফট সাইডকে আমরা বলবো যে ডিসপ্লে। ফেসবুকের রেসপন্সিভনেসটা কিন্তু এভাবে আছে। তো আমরা ওদেরকে যেহেতু ফলো করতেছি, তো ডিজাইনটা আমরা জাস্ট কপি করবো। তারপরে লেফট সাইডকে আমরা ডিসপ্লে নাম করলাম। আর যখন এই 992 নিচে আসবে, তখন আমরা কি করব, তখন তখন আমরা রাইট সাইডটাকেও ডিসপ্লে নাম করে দেবো, রাইট সাইড ডিসপ্লে। থাকবে শুধুমাত্র ওই মিডিলের ফিট সেকশনটা আর কি, যেটা মেইন সেকশন, আমরা মিডিল সেকশন। ডিসপ্লে হয়ে আছে, স্টপ হয়ে আছে। ডিসপ্লে কি ফ্রিজ হয়ে গেছে আবার? হ্যাঁ হ্যাঁ ভাই আটকায় গেছে। কতক্ষণ থেকে আটকায় আছে? আটকায় গেলে সঙ্গে সঙ্গে বললেন। আচ্ছা, আমাদের ভিডিও যেগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, সেগুলো তো কি আটকায় যায় নাকি মাঝে মাঝে? আমি তো দেখি না আপলোড করে। না, আজকেরটা তো আটকায়নি ভাই, আমি আজকেরটা দেখছিলাম, একটু দেখছিলাম তো আটকায়নি। দেখেন এবারে আবার কি সমস্যা হচ্ছে, এই দুইটা মনিটর হওয়াতে একটু প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমি শেয়ার করি। পিসিতে একটু র্যাম আমার একটু আপগ্রেড করতে হবে। ওকে, তাহলে আমরা লেফট সাইড এবং রাইট সাইডটা দুইটা ব্রেক পয়েন্ট আমাদের ছিল, একটা 1170 আর একটা হচ্ছে 992। তো এই উইতে আসার পরে আমরা লেফট সাইড এবং রাইট সাইডটাকে হাইড করে দিচ্ছি, আর শুধুমাত্র রাখতেছি কাকে, মিডিল সেকশনটাকে। তো এই কাজটাই আমরা করতেছিলাম। কিন্তু দেখেন যখন আমাদের 1100 পিক্সেল নিচে আসতেছিল, তখন কি হচ্ছিল, লেফট সাইড হাইট। তারপর যখন 992 মানে সেকেন্ড ব্রেক পয়েন্টে আসতেছিল, তখন
রাইট সাইডে হাইড করে দিচ্ছি, শুধুমাত্র মিডিল সেকশনটা রাখতেছি। আর যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একদম ইন্টারঅ্যাক্টিভ বানাবো তখন এই যে এই সেকশনে ক্লিক করলে তখন আমাদের লেফট সাইড রাইট সাইডে যে অপশন গুলো ছিল বা যে নেসেসারি যে লিঙ্ক গুলো ছিল সেগুলো আমরা এখানে ক্লিক করার পরে ফেসবুকে যেভাবে ভিজিবল হয় সেভাবে আমরা করার ট্রাই করবো। যেভাবে কিন্তু করতে হবে। যদিও এটা পুরোটা কমপ্লিট করা হয়েছে কিন্তু এই সেকশনটা রেসপন্সিভ করতে আমার মনে নেই। একদম ছোট ডিভাইসে গিয়ে এই যে দেখেন সমস্যা হচ্ছে, এটা বের হয়ে চলে যাচ্ছে। তো এটাকে ফন্ট সাইজ গুলো কমায় দিতে হবে। এখানে যে পার্সোনাল অ্যাভাটার গুলো আছে আর কি সেগুলো দুই একটা কমায় দিতে হবে। তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করবে। স্টোরি তখন তিনটা দেখানো যেতে পারে, একটা হাইড করে দেওয়া যেতে পারে। তো এগুলো পরে ফিক্স করে নিবো, সমস্যা নেই। তো এখন আমরা যদি আমাদের প্রজেক্টটাতে আসি তাহলে আমরা কিন্তু সেম কাজটা কিন্তু করলাম। আগে লেআউট নিয়ে চিন্তা করবেন, তারপরে কি কন্টেন্ট আছে সেটা পরবর্তীতে দেখা যাবে। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে বড় করি তাহলে দেখেন তিনটে সেকশন আছে। যখনই 1170 পিক্সেল ছিল আমাদের ব্রেক পয়েন্ট, 1170 পিক্সেলের নিচে আসলে কিন্তু একটা হাইট হয়ে যাচ্ছে লেফট সাইড। তো ওটাই কিন্তু আমরা ফেসবুকেও দেখে আসলাম। তারপরে 992 নিচে আসলে এটাও হাইট, শুধুমাত্র থাকবে আমাদের স্টোরি সেকশনটা বা মিডিলের যে সেকশনটা। তো এই কাজটা কিন্তু আমরা প্রথমেই করে নিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু আস্তে আস্তে ওই ধরনের লেআউট তৈরি হচ্ছে। কঠিন কিন্তু না, ফেসবুকের মানে ডিজাইন কিন্তু একদমই ইজি, একদম সিম্পল একটা। বাট আমরা সেই কমপ্লেক্স ভাবে ভাবি, সেজন্য মনে হয় যে অনেক কমপ্লেক্স। তো যাই হোক, আমরা এখন লেফট সাইড সরি মিডিল সেকশন আর রাইট সাইড নিয়ে কাজ করতেছি না, আজকে আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে দেখেন আমাদের আমাদের এখানে এই হেডারের উইথ কত ছিল, সরি হাইট হাইট ছিল মেবি কত পিক্সেল জানি ছিল। অতটুকু জায়গায় কিন্তু আমাদের কন্টেন্ট ততটুকুর মধ্যে রাখা যাবে না। তার কারণ আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এই মেইন সেকশন তারপর আমরা যদি এর ভিতরে যে অ্যাসাইট আছে, তো দেখেন অ্যাসাইটটা কিন্তু শুরু হয়েছে একদম শুরু থেকে, একদম উপর থেকে। এখানে লক্ষ্য করবেন একদম টপ থেকে শুরু হয়েছে। তার কারণ আমাদের হেডার কিন্তু বডির মধ্যে কোনো জায়গা নিয়ে নাই, সে কিন্তু ভেসে চলে আসছে যেহেতু আমরা ফিক্সড করে দিছি পরে। সেজন্য তার ভিতরেও কিন্তু জায়গাটা নিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপরের দিকে প্যাডিং দিতে হবে, মার্জিন না। মার্জিন দিলে কিন্তু আবার স্ক্রল আসবে, আমাদের কিন্তু স্ক্রল আনা যাবে না। একদম 100 যেন উইডটা থাকে এবং 100 দেওয়ার পরে যেন কোনো স্ক্রল না আসে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এসআইট এর মধ্যে প্যাডিং দিব, টপে প্যাডিং দিব কত পিক্সেল, আমরা হেডারের মধ্যে যত হাইট আছে তত প্যাডিং দিব। তাহলে দেখেন 56 পিক্সেল হাইট, 56 পিক্সেল যদি প্যাডিং দেই তাহলে আমাদের কন্টেন্ট গুলো তার নিচ থেকে শুরু হবে। তাহলে শুধুমাত্র এই লেফট অ্যাসাইট এর জন্য না, রাইট অ্যাসাইটেও কিন্তু সেম কাজ করা লাগবে এবং মিডিলেও কিন্তু সেম করা লাগবে। সেক্ষেত্রে আমরা সবগুলোতে প্যাডিং দিয়ে দেবো উপরে কত পিক্সেল জানি, এটারে দেখে হাইট কত 56 পিক্সেল। তাহলে আমরা 56 পিক্সেল উপরে প্যাডিং দিয়ে দিতে পারি। তো সেই কাজটা আমরা করব। এখানে আমরা বলবো যে প্যাডিং টপ 56 পিক্সেল। এমএট কাজ করে না কেন? ও shit, এখানে আমার এটা অনেক সেজন্য কাজ করতেছে না। প্যাডিং টপ 56 পিক্সেল। ওকে, তাহলে লেফট সাইড রাইট সাইডে হলো। দেন আমাদের কিন্তু এই প্যাডিং টপ ইউজ করতে হবে মিডিল সেকশনে। মিডিল সেকশনেও এটাকে ইউজ করলাম। তো সেক্ষেত্রে এখন যদি আমরা কোনো একটা কিছু একটা লিখি এগুলোর মধ্যে, সাপোজ ধরেন যেখানে লিখলাম যে হ্যালো, ওকে, একটু কন্টেন্ট থাকলো। আমরা যদি দেখি যে কন্টেন্টটা আসলে কোথায় শো হয়, এই যে দেখেন এখানে আসছে। আর যদি আমরা প্যাডিংটা না দিতাম তাহলে কিন্তু ভিতরে চলে যেত লেখাগুলো। তার কারণ যেহেতু পজিশন ফিক্সড করে দেওয়া আছে আমাদের হেডারটার, তাহলে আমরা যদি এখানে এই 56 পিক্সেল যদি না দিতাম তাহলে দেখবেন যে একদম টেক্সটটা আর ভিজিবল হবে না, ভিতরে চলে যাবে, একদম উপরে গিয়ে শুরু হয়েছে। তার কারণ এ তো তার জায়গাটা ছেড়ে দিয়ে উপরের দিকে চলে আসছে, তাহলে ভিতরে কিন্তু চলে গেছে মতো একটা বিষয়। যদি এগুলো মানে যেহেতু 2D ডিসপ্লে আমাদের এগুলো, সো আমরা 3D মডেলে চিন্তা করতে হবে বিষয়গুলোকে, যে জেড ইন্ডেক্স বলে কিছু একটা আছে যেখান থেকে সে উঠে চলে আসতেছে মতো একটা বিষয়। তো যাই হোক, তো এখন আমরা এতটুকু আশা করি মানে বোঝার কথা, একদম সিম্পল কিছু কাজ করলাম। দেন আমরা এখন আমাদের ডিজাইনের মধ্যে চলে আসি, যেখানে আসলে কি করতে হবে। এখানে দেখেন যে এখানে এপাশে একটা বেশ কয়েকটা কিন্তু মেনু আছে এখানে, তাই না, যে এই মেনুগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। দেন এখানেও কিন্তু জাস্ট মেনু ছাড়া কিছুই না, এগুলো জাস্ট লিঙ্ক আর কি, সাইড বারের লিঙ্ক। তো এই লিঙ্ক গুলো ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে উপরের দিকে একটা ব্ল্যাঙ্ক মানে স্পেস আছে, মানে এই যে ফাঁকা জায়গা কিন্তু আছে, রাইট সাইডেও আছে, লেফট সাইডেও আছে। তো সব দিকেই কিন্তু আমাদের প্যাডিং দিতে হবে, যাতে করে কন্টেন্ট গুলো একদম ফুল জায়গাটা না নেয়। এখানে যেমন আমরা দেখতেছি একদম কন্টেন্ট একদম শুরু থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের চতুর্দিকে একটা প্যাডিং দিতে হবে যাতে করে কন্টেন্ট গুলো একটু মিডিলে আসে আর কি, একদম একদম সাইডে যেন ঠেকে না যায়।
সেক্ষেত্রে আমরা কি করব, লেফট, এখন আপাতত লেফট সাইডে নিয়ে কাজ করি, রাইট সাইডে যদি লাগে তো আমরা দিব। তো আমরা লেফট সাইড থেকে নিলাম, নিয়ে আমরা এখানে এই লেফট সাইড থেকে ধরে আমরা বলতেছি যে তোমার প্যাডিং হবে, প্যাডিং 70 দিকে হবে। কত পিক্সেল দেওয়া যেতে পারে এখানে? 25 পিক্সেল এনাফ, 25 বলতেছি, 15 পিক্সেল দিলে এনাফ। ওই আমাদের টেক্সট দিয়ে হারাই গেল। ও এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে টপে কিন্তু আমাদের 25 দিলে হবে না, টপে কিন্তু আমাদের কত দেওয়া আছে এখানে? 56 পিক্সেল। সো আমাদের আলাদা করে বলে দিতে হবে যে আমরা টপে চাচ্ছি কত, আমরা আমরা টপে চাচ্ছি 56 পিক্সেল, তাই না? 56 পিক্সেল। দেন হচ্ছে লেফট সাইডে চাচ্ছি 15 পিক্সেল, বটমে চাচ্ছি 15 পিক্সেল, এবং আমরা বটমে না দিলে চলবে, বটমে আমরা দিচ্ছি না, তার কারণ আমাদের এটা স্ক্রল বার আসবে বটম সাইডে। তারপর রাইট সাইডে আমরা চাচ্ছি বটমে 0 দিচ্ছি, আর রাইট সাইডে আবার 15%। তাহলে শুরুতে যাবে টপ, তারপরে রাইট, বটম, লেফট, মানে একদম ক্লক বরাবর চলবে আর কি, ঘড়ির কাঁটার মতো করে ডান সাইড থেকে আসবে, উপর থেকে শুরু হবে মতো একটা বিষয়। তো যাই হোক, আমরা এখন যদি দেখি তাহলে আমাদের কন্টেন্টটা কিন্তু ঠিকঠাক মতো দেখানোর কথা। এই যে দেখেন এখানে আসছে, বাট টপে আমাদের একটু বাড়াই দিতে হবে, তার কারণটা হচ্ছে আমাদের উপরে 15 পিক্সেল আবার প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 56 সাথে টপে যদি আরো 15 পিক্সেল চাই, তাহলে টোটাল কত হচ্ছে? তাহলে 70, আমরা 75 পিক্সেলের মতো দিতে পারি, তাই না? 60, 75 হচ্ছে, 70, 71 পিক্সেলের মতো, 71, 72 পিক্সেলের মতো হচ্ছে, তাতে আমরা 75 পিক্সেল দিতে হবে। ওকে, তাহলে যে মতো একটা পজিশনে কিন্তু আসছে। সো এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে দেন আমরা দেখতে পারি যে এখানে আসলে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো তেমন কোনো ব্যাকগ্রাউন্ড কালারই নেই। আর এই বডির বা মেইন সেকশনের যে মেইন একটা ট্যাগ আমরা নিছি, সেটার পুরোটার কিন্তু এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এখানে একটা ব্ল্যাক টাইপের আর কি, ডার্ক টাইপের একটা কালার। তো আমরা একটু পিচি দিয়ে এই কালারটাকে নিতে পারি। তো পিচি কেন জানি কাল থেকে আমাদের সাথে একটু মানে দুষ্টুমি করতেছে, সঠিক রেজাল্ট দিচ্ছে না। তো আমরা যদি কন্ট্রোল অল্টার সি প্রেস করে পিচি দিয়ে আমরা কালারটাকে নিয়ে নেই, এটাকে মিনিমাইজ করে রাখতেছি। দেন আমরা যে কাকে দেবো, মেইন যে ট্যাগটা আছে তাকে আমরা এই কালারটা দিয়ে দেবো, কালার। ওকে, তাহলে সবগুলোতে যেহেতু সেম কালার হবে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে গ্রিন কালার ছিল রাইট সাইডে আছে থাক, আমরা শুধুমাত্র লেফট সাইডের কালারটাকে এখন বর্তমানে, আচ্ছা সবগুলোর কালারই আমরা রিমুভ করে দিতে পারি। সবগুলোর কালার রিমুভ করলে অবশ্যই দেখতে একটু খারাপ লাগবে আর কি, যে আমরা ভিজুয়ালি বিষয়টাকে বোঝার সময় একটু মানে মাথায় ক্যাচ করবো না। সেক্ষেত্রে আমরা এটাকে আলাদাভাবে লেফট সাইড থেকে বলে দিলাম যে এর কালারটা হবে ডার্ক। ওকে, যদি সবগুলোর কালার একদম ডার্ক করে দিই, তাহলে রাইট সাইডে কিছু দেখতে না পেয়ে আমাদের মানে মন খারাপ হবে আর কি। তো যাই হোক, তো ওকে, তাহলে লেফট সাইড নিয়ে আমরা কাজ করতেছি। লেফট সাইডে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যদি এটা লেফট সাইডের ব্যাকগ্রাউন্ড কালার হবে না, ফুল ওয়েবসাইটের জন্য হবে। তো সেক্ষেত্রে এগুলোকে সেপারেট ভাবে বোঝার জন্য এখন আলাদা কালার দিয়ে রাখছি, পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ঠিক করে নিতে হবে। তো এখন যদি আমাদের এই ডিজাইনের মধ্যে আমরা আসি, তাহলে দেখেন এখানে সবগুলো কিন্তু সেম উইথ নিয়ে আছে, এবং প্যাডিং ট্যাডিং সব কিন্তু একই। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু ভেবে দেখেন তো। আমরা এখানে তেমন কিছু করতে পারবো না। আমরা যদি এখানে একটা লিস্ট নিই, মানে আনঅর্ডার লিস্ট, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো। তো আমরা এখানে একটা আনঅর্ডার লিস্ট নিব, এবং সেই আনঅর্ডার লিস্টের মধ্যে এই কন্টেন্ট গুলো থাকবে। তো সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে এখানে গেলাম, গিয়ে আমরা কি করবো, একটা আনঅর্ডার লিস্ট নিব, কার মধ্যে? এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে। এইখানে আমাদের একটা জাস্ট আনঅর্ডার লিস্ট থাকবে, ইমেল এলাই, এবং এর ভিতরে শুরুতে আমাদের এখানে ওই প্রোফাইল ইমেজটা লাগবে। তো প্রোফাইল ইমেজ, আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে কি প্রোফাইল ইমেজটা আছে? হ্যাঁ, প্রোফাইল ইমেজ কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের একটা ইমেজ লাগবে, একটা নাম লাগতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা আইএনজি ট্যাগ দিয়ে ইমেজটাকে অ্যাড করে দিতে পারি, ইমেজ, দেন প্রোফাইল, তারপর এলডি কে আমি এখন রিমুভ করে দিচ্ছি। দেন এখানে আমাদের নামটা থাকবে। তো আমার প্রোফাইলের নেমটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের একটা এলআই কমপ্লিট হলো। আর এই পাশের অংশটা আমাদের লাগতেছে, আমি বন্ধ করে রাখি। তাহলে একটা এলআই কমপ্লিট হলো। এর মতো আমাদের বেশ কয়েকটা এলআই কিন্তু প্রয়োজন। তো নিচের গুলোতে যাওয়ার পরে আমাদের দেখেন এখানে প্রত্যেকটাতে একটা করে আইকন আছে। তো সেই আইকন গুলো কিন্তু এক একটা ইমেজ।
তাহলে এই আইকন গুলোকে আমরা একটু ডাউনলোড করে নিতে পারি। যদি আমি এখানে ডাউনলোড করে ইউজ করছিলাম না, আমি সরাসরি এই লিঙ্কটা ইউজ করছিলাম, তো ডাউনলোড করতে একটু সময় লাগবে। এটা ফেসবুক আবার যদি লিঙ্ক চেঞ্জ করে তাহলে আবার মানে হারাই যাবে আর কি। একদম ডিরেক্ট ফেসবুক থেকে আসতেছে তো লিঙ্কটা। তো যাই হোক, আমি এখান থেকে লিঙ্ক গুলো নিচ্ছি। তাহলে দ্বিতীয়টাতে সেকেন্ডটাতে কিন্তু এখানে একদম ওই ফটোর ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। দেন আরো বেশ কয়েকটা আমাদের হবে মতো এলআই। তো কয়টা এলআই হচ্ছে, আর দ্বিতীয় নাম্বারটাতে কি লেখা ছিল জানি, একটু আমরা দেখে নিতে পারি। এখানে ছিল যে ফ্রেন্ডস, গ্রুপস, তারপর হচ্ছে এখানে পেজেস, কমিউনিটি হেল্প, মার্কেট প্লেস। তো আমরা এটাকে একটু সাইডে নিয়ে আমরা কাজগুলো করে নিতে পারি। ওকে, তাহলে দ্বিতীয় নাম্বারটাতে হবে আমাদের ফ্রেন্ডস, দেন হচ্ছে এখান থেকে এলআইটাকে ধরে আবার একবার ডুপ্লিকেট করি। তাহলে কয়টা লাগতেছে, 1 2 3 4 5। তাহলে আমরা 5বার ডুপ্লিকেট করি, 2 1 2 3 4 5। ওকে, তাহলে কোডগুলো আমরা ফরম্যাটিং করবো একটু পরে। তো উপরে একটা ফ্রেন্ড থাকতেছে, দেন একটু ফরম্যাট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ফরম্যাট করে তো আরো খারাপ হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে যে এলআইটা শুরু হয়েছে শেষ হয়েছে এখানে, then এই দ্বিতীয় নাম্বার এলআই শুরু এখানে শেষ এখানে। স্পেস বাড়াই দিতে পারি এগুলোর মাঝে, তাহলে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, কোডটা একটু গোছাই করতে হবে। আচ্ছা, তাহলে উপরের দুটো ঠিক আছে, দেন আমাদের পরেরটা হবে গ্রুপস। এর মধ্যে পিএইচপি এগুলা কি ভাই? ফেসবুক কি পিএইচপি তে চালায়? হ্যাঁ, ফেসবুকে পিএসপি ইউজ করা আছে। মানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওরা বিভিন্ন কিছু ইউজ করে। তাই এই ইমেজ গুলো সার্ভ করার জন্য, ইমেজ গুলোতে এমনি এমনি আসতেছে না, সেগুলোকে সার্ভ করার জন্য একটা সার্ভার অবশ্যই ক্রিয়েট করা আছে। তো সেটা হয়তো পিএসপি তে হ্যান্ডেল করা হচ্ছে। অনেক ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে। দেন হচ্ছে কমিউনিটি। তার কমিউনিটি হেল্প আছে, তাই না? হেল্প, দেন হচ্ছে মার্কেট প্লেস, তারপরে সি মোর। আচ্ছা, তাহলে এখন আমাদের এই ইমেজের লিঙ্ক গুলো শুধু চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমরা জাস্ট কপি অ্যাড্রেস, না কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, কপি ইমেজ অ্যাড্রেস করবো, দ্বিতীয় নাম্বারটা ইমেজ অ্যাড্রেস কপি নিলাম। তাহলে এটা গেল প্রথম, দেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারটা, এসআরসিটা আমরা চেঞ্জ করে দেবো। ওকে, দেন তৃতীয় নাম্বারটাও একটা ইমেজ, তাহলে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, দেন তৃতীয় নাম্বারটারও ইমেজের অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দিই। কাজটা আমি কুইকলি করে ফেলি। মার্কেট প্লেস, তারপর এখানে যেটা আমরা দেখতেছি এটা কিন্তু একটা অ্যারো সাইন। সো এই অ্যারো সাইনটাকে আমাদের ওই অ্যাড করতে হবে গুগল গুগল ফন্ট থেকে নিয়ে এসে। তো গুগল ফন্টের মধ্যে আবারও যাচ্ছি না, আমি এখান থেকে ইন্সপেক্ট করে কোডটাকে নিয়ে নেই। গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি। তো আবারও বারবার ওই গুগল ফন্টে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখান থেকে জাস্ট আমরা স্পেনটাকে কপি করে নিলেই কাজ হয়ে যাবে। তো এখান থেকে গুগল ফন্ট থেকেও কিন্তু সেম জিনিসটাকে নিয়ে আসতাম, যেহেতু আমাদের হাতের কাছে আছে এটাকে নিয়ে নিই। তাহলে এখানে আমাদের ইমেজ হবে না, এই এলআই এর মধ্যে আমাদের একটা স্প্যান নিতে হবে। বা ওই স্প্যানের আবার দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, অনেক কিছু আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই স্প্যানের মাধ্যমে শুধুমাত্র এখানে আইকনটা পাচ্ছি, বাট এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা রাউন্ডেড করা আছে, আবার এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য স্প্যানের একটা প্যারেন্ট আমাদের রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ওই স্প্যানকে একটা কি দিব, একটা ডিপ এখানে দিতে পারি। ডিপ দিয়ে আমরা বলবো যে এর ভিতরে রাখবো আমরা স্প্যানটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো পরবর্তীতে। স্পেন দিয়ে শুধুমাত্র আমরা এই আইকনটা পাচ্ছি, মিডিলের আইকনটা, কিন্তু স্পেনের যে একটা প্যারেন্ট থাকতেছে, তার আবার এই বর্ডার রেডিয়াস থাকতেছে। তো সেই প্যারেন্টটাই হবে আমাদের এই ডিভ। ওকে, তাহলে আমাদের এখন আপাতত মার্কআপটা কিন্তু রেডি। তো এখন যদি আমরা একটু ফুল স্ক্রিনে চলে যাই, ফুল স্ক্রিনে গিয়ে আমরা কোডটাকে দেখতেছি মতো, মানে একদমই আগোছালো একটা কোড।
তো এরপরে আমরা যদি আউটপুট দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে কি রকমের কি আসলো। তো এই যে দেখেন এই মতো আসছে, এখন বাকি জিনিসটাকে এখন আমাদের ফিক্স করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে ফিক্স করার জন্য খুব ইজি কিছু মেথড হ্যান্ডেল মানে মেথডের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করব। তো এখানে যদি লেফট সাইডের যে ইউএলটা আছে ইউএলটাকে আমরা ধরতে পারি। লেফট সাইডে যে ইউএল আছে ইউএল কে নিয়ে আমরা ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে এলআই কিন্তু বাই ডিফল্ট একটা আইটেম নিচে নিচে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এলআই এর কোনো উইথ হয় না, এটা মেবি ইনলাইন ট্যাগ হয়ে থাকে। তো আমরা এটাকে একটু 100% উইথ দিয়ে নিতে পারি। দেন আমরা যে কাজটা করতে পারি, ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। এলআই গুলোকে সিলেক্ট করে আমরা এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে যে ইমেজ এবং টেক্সট একটা আরেকটার পাশাপাশি আসবে এবং আমরা অ্যালাইন আইটেম সেন্টার করলে সেগুলো ভার্টিক্যালি অ্যালাইনমেন্টটা সেন্টার হবে আর কি। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে এই যে এগুলো মতো হয়েছে, ঠিক আছে। তারপরে কি করতে পারি, আমরা একটু পাশাপাশি রাখতে পারি কোডগুলোকে, তাহলে কোড এবং আউটপুটটাকে তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা এটাকে এখানে, আচ্ছা তাহলে আমরা এখানে এই মতোটা দেখতেছি। তারপর কি করতে পারি, যে ইমেজটা আছে প্রোফাইল ইমেজ তাকে একটু সাইজ করতে পারি। তো প্রোফাইল ইমেজটা আছে কোথায়, এখানে ফার্স্ট চাইল্ডের মধ্যে, তাই না? তো ইউএল এর যে এলআই আছে, ফার্স্ট যে এলআইটা আছে তার মধ্যে আছে, তাহলে ফার্স্ট চাইল্ড। তাহলে ফার্স্ট চাইল্ড সিএসএস প্রপার্টি গুলো মানে ভাবা মাত্র মাথায় যেন চলে আসে, এভাবে মানে একটু মেমোরাইজ করে রাখতে হবে, তাহলে খুব দ্রুত হ্যান্ডেল করা যাবে। তো ফার্স্ট চাইল্ডের মধ্যে আমরা জানি যে একটা ইমেজ আছে, তাই না? ইমেজটাকে নিচ্ছি, নেওয়ার পরে সেই ইমেজকে আমরা বলবো যে এটার উইথ আসলে কত পিক্সেল হবে, এটা আমরা একটু এখান থেকে জেনে নিতে পারি। এখানে যদি যাই, যাওয়ার পরে ইন্সপেক্ট করলেই আমরা বুঝতে পারবো যে আসলে এগুলোর উইথ কত দেওয়া আছে। তো এখানে যদি ইমেজটা দেখি তো 28 পিক্সেল আছে কিন্তু ইমেজের হাইট, তো 28 পিক্সেল হবে। আর যে আইকন গুলো আছে সেগুলো উইথ কত দেওয়া আছে দেখতে পারি, এখানে কিন্তু 28 পিক্সেল করে, তার মানে সবগুলোরই 28 পিক্সেল করে আছে। আর এগুলো যেহেতু লিঙ্ক, সো আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেওয়াটা উচিত ছিল, যদি ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে, যেহেতু আমরা নেই নাই। সো এটা আবার, আচ্ছা আমরা যেহেতু ভুলটা করে ফেলছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই এলআই গুলোর ভিতরে অবশ্যই একটা লিঙ্ক নেবেন। তার কারণটা হচ্ছে এখানে ক্লিক করার পরে তো আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন কি কি পারপাসে তৈরি করছে, এখানে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। সো অবশ্যই একটা লিঙ্ক থাকাটা জরুরি, বাট আমরা লিঙ্কটা ভুল করে নেওয়া হয় নাই। তো যাই হোক, কোডের মধ্যে একটু ভুল হলো আর কি, বাট ডিজাইনে আমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা ডিজাইন করতেছি শুধুমাত্র। সো ওইটাতে আমি খুব একটা ফোকাস করলাম না, আপনারা অবশ্যই লিঙ্কটা অ্যাড করিয়ে। ওকে, মানে এলআই এর মধ্যে আগে লিঙ্ক হবে, তারপরে ইমেজ হবে, ইমেজের পাশে আবার ওই যে টেক্সট আর কি, যেভাবে আমরা লিখলাম, জাস্ট এলআই এর ভিতরে একটা লিঙ্ক থাকবে, এটাই, এক্সট্রা তেমন কিছুই না। এখানে যে এলআই এর ভিতরে লিঙ্কের ভিতরে এই ইমেজ এবং টেক্সট, এই বিষয়টা আমাদের করতে হতো, যেহেতু করে ফেলছি সো করার কিছু নেই। তো এখন যে ইমেজ গুলো আছে প্রত্যেকটা ইমেজ কিন্তু একটা হাইট উইডথ দেওয়া আছে, এবং যে আমাদের প্রথম যে ইমেজটা প্রোফাইল ইমেজ সেটার জন্য একটু এক্সট্রা কিছু করা আছে, সেজন্য কিন্তু সার্কেল হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেন যে আরেকজন আসছে। তো এই ফার্স্ট চাইল্ড না, আমরা যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকে প্রথমে আগে সিলেক্ট করলাম। প্রথমে সিলেক্ট করার পরে আমরা এখন বলে দেই যে এদের হাইট উইথ আমরা ফিক্স করে দিব। তো হাইট উইথ আমরা দেখলাম যে 28 পিক্সেল করেছিল, তাই না? তো হাইট ছিল 28 পিক্সেল, 28 পিক্সেল, দেন হচ্ছে উইথ 28 পিক্সেল। ওকে, দেন এখানে যে আমাদের ইমেজ আছে ফার্স্ট চাইল্ডের যে ইমেজটা, একে আমরা রাউন্ডেড বানাবো। একটু যদি আমরা সেভ করি তাহলে আমরা একটু হয়তো চেঞ্জ দেখতে পারি। কোথায় গেল আমাদের ডিজাইনটা, এখানে। তো সবকিছু ঠিকঠাক, দেন আমরা এখান থেকে ফার্স্ট যে ইমেজটা আছে তাকে নিয়ে কাজ করি। তো ফার্স্ট চাইল্ড প্রোফাইল ইমেজটাকে আমরা বলবো বর্ডার রেডিয়াস। তো সার্কেল করার জন্য কি করতে হয়, 50% বর্ডার রেডিয়াস দিতে হয়, তাহলে সে সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে গেছে অলরেডি। ওকে, তারপরে এই ইমেজ গুলো থেকে টেক্সট গুলোর একটু দূরত্ব বাড়াতে হবে। তো ইমেজ আর টেক্সট আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা জাস্ট এলআই এর ভিতরে কিন্তু আমাদের টেক্সট আছে, তাই না? এলআই এর ভিতরে ডিরেক্ট টেক্সট আছে। আর যে ইমেজ, তাহলে ইমেজকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে শুধুমাত্র
আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালার না, সরি, কালার ইউজ করবো টেক্সট গুলোর জন্য। আমরা বলতে পারি যে কালার হবে হোয়াইট, যদিও এটা একদম একদম সলিড হোয়াইট কালার ছিল না ফেসবুকে, বাট আমরা হোয়াইট দিচ্ছি আপাতত। তো হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর আমরা চাচ্ছি ইমেজ থেকে একটু টেক্সট গুলো দূরত্ব বেশি হবে, তাহলে ইমেজকে আমরা বলবো যে মার্জিন রাইট সাইডে কত পিক্সেল চাচ্ছি, 8 পিক্সেল দিলে মেবি বেশি হবে, দেখি দিয়ে আমরা, হ্যাঁ মোটামুটি 8 পিক্সেলের মতো দিলেই এনাফ। ওকে, তাহলে এই প্রথমগুলো ঠিক হয়েছে, আর যে লাস্টে যেটা আছে একে আমরা সাইজ করবো পরে, সমস্যা নাই। তো কাছে যাচ্ছি একটু পরে। তো এগুলো কিন্তু ঠিকঠাক মতো আসছে। তারপরে আমরা যদি ফেসবুকের ডিজাইনটার দিকে আরেকবার লক্ষ্য করি, এখানে যদি যাই, হয়ে গেল আমাদের ডিজাইনটা। এখানে হোভার করলে দেখেন, হোভার করলে কিন্তু আমরা দেখতেছি যে লেফট সাইডেও একটু প্যাডিং আছে, আর রাইট সাইডেও মানে প্যাডিং একটু দেওয়া আছে, উপরে নিচে চতুর্দিকে প্যাডিং আছে, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে নেই, হোভার করার পরে যে কালারটা থাকবে সেটাকে আমরা ইনিশিয়ালি অ্যাপ্লাই করবো প্রথমত, তারপরে পরবর্তীতে হোভার অ্যাড করবো। তাহলে এতে করে আমাদের এই বিষয়টা ম্যানেজ করতে খুব ইজি হবে। তো দেখেন যে এলআই গুলোতে আমরা কি করবো, যে বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলে কি, যে কালারটা কপি করে নিয়ে আসলাম সেটা। তো ওকে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা দিয়ে দিই তাহলে মতো আসছে, ঠিক আছে। দেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা একটু হালকা একটু মার্জিন দিতে পারি বিষয়টা বোঝার জন্য। তো মার্জিন আমরা উপরে নিচে চাচ্ছি, ধরেন যে 6 পিক্সেল লেফট রাইটে দিলাম না, যদিও মার্জিন আমাদের এখানে প্রয়োজন হবে না। তো এই যে এই মতো দেখাচ্ছে কিন্তু। তো এখন আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি। তো এই লাইনগুলোতে একটু প্যাডিং দিব, উপরে নিচে দিলাম কত পিক্সেল, 4 পিক্সেলের মতো। আর বা উপরে নিচে একটু বেশি লাগবে, 5 পিক্সেল দিয়ে দেখি চতুর্দিকে যে আসলে কতটুকু লাগতেছে। হ্যাঁ, অলমোস্ট 5 পিক্সেল দিলেই এনাফ। বাট আমাদের একটু বর্ডার রেডিয়াস কিন্তু প্রয়োজন। আমরা বলতে পারি বর্ডার রেডিয়াস খুব একটা বেশি না, 5 পিক্সেলের মতো মেবি বর্ডার রেডিয়াস ছিল। তো এই যে এই মতো ছিল, তাই না? তো এই ইনিশিয়ালি কিন্তু কোনো বর্ডার রেডিয়াস থাকবে না, বা ইনিশিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, সরি। যখন আমরা এখানে হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এগুলো থেকে আরো বেশি বর্ডার রেডিয়াস ছিল না, অনেকটাও মতোই ছিল, তাই না? আমরা যদি এখানে দেখি, হ্যাঁ অনেকটা সেম। তো যাই হোক, তো এখন ইনিশিয়ালি কোনো মানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, যেহেতু এখানে আমরা ওভার ইফেক্ট দিতে চাচ্ছি, তো একটু ট্রানজিশন ইউজ করতে পারি, তাহলে স্মুথ আসবে আর কি। তো আমি এই 200 মিলি সেকেন্ড ইউজ করতেছি। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যখন এই লাইন গুলোকে হোভার করবো তখন আসবে, আর এই মার্জিনটার আমাদের দরকার নেই, এখানে যে মার্জিন দিলাম না, মার্জিন লাগবে না। উপরে নিচে 5 পিক্সেল মার্জিন দিয়েছিলাম, তো এই মতো থাকবে, হোভার করার পরে এগুলো দেখাবে। আদারওয়াইজ কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। তো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে নিলে এখন এর মতো দেখাবে ইনিশিয়ালি, আর যখন ওভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এটাকে ডুপ্লিকেট করতেছি, করার পরে এখানে এর ভিতরে শুধুমাত্র থাকবে কি ব্যাকগ্রাউন্ড কালারটা। আর ব্যাকগ্রাউন্ড কালার কখন আসবে, যখন এই লাইকে হোভার করা হবে। তাহলে এই যে অনেকটা কিন্তু ওখানে যে মতো দেখলাম সেই মতো হয়েছে, যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগ নিই নাই, সো আমাদের মাউসটা কার্সর হচ্ছে না। তো আমরা একটু যদিও ভুল করে ফেলছি, অ্যাঙ্কর ট্যাগ অবশ্যই নিতে হবে। তো আমরা আবারও কোডে চেঞ্জ করতে যাচ্ছি না, জাস্ট এখানে একটু ফাঁকিবাজি করে বলে দিই কার্সর পয়েন্টটা। আপনারা ওখানে অবশ্যই একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন। তো এবারে দেখেন হয়ে গেল কিন্তু এই সাইড। এখন এই নিচেরটাকে নিয়ে কাজ করতে হবে, সেম না, অনেকটাই মতো হয়নি যেটা আমরা করলাম এখানে, এটাকে পাশে। ওকে, এই দেখেন মেবি একটু প্যাডিংটা একটু বেশি আছে উপরে নিচে, আর আমাদের এখানে একটু প্যাডিংটা কম আছে, সেজন্য একটু চিকনে চিকনে লাগতেছে। আর এ পাশে যেহেতু আমাদের স্ক্রল বারটা এখনো আসে নাই, সো আর দ্বিতীয়ত এখানে কোনো কোনো বর্ডার বা কোনো কিছু থাকবে না, সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সেম হবে, সো একটু দেখতে একটু ডিফারেন্ট লাগলেও অনেকটাই কিন্তু সেম। তো এটা আস্তে আস্তে ডিজাইন আমরা কারেক্ট করে নিব, মানে অ্যাকুরেসিটার কথা বলতেছি, যে এখানে হাইট উইথ, এই এলআই গুলোর হাইট মানে উইথটা বেশি মনে হচ্ছে আর এগুলোর কম মনে হচ্ছে, এবং একটু প্যাডিং আর একটু বাড়াতে হবে। যে প্যাডিং ছিল, প্যাডিং 5 পিক্সেলের জায়গায় আমরা বলতে পারি 6 পিক্সেল, তাহলে 2 পিক্সেল আরো বাড়বে উপরে নিচে, তাহলে অনেকটাই হ্যাঁ উপরে নিচে 6 পিক্সেল, আর লেফট রাইট আমরা 5 পিক্সেল দিচ্ছি। লেফট রাইট 5 পিক্সেল, উপরে নিচে দিলাম 7 পিক্সেল। হ্যাঁ এবারে অনেকটাই কিন্তু উন্নত হয়েছে। ওকে, দেন আমরা এই যে সি মোড যে বাটনটা ছিল আর কি, বা যেটা ছিল এটা নিয়ে কাজ করবো। সি মোড কোথায় ছিল, একদম লাস্টের দিকে, লাস্টে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমরা এই ইমেজ গুলো থেকে আমরা একটা দূরত্ব ক্রিয়েট করছিলাম, বাট আমাদের এটার ভিতরে কিন্তু কোনো ইমেজ নাই। ইমেজ যেগুলো ছিল সেখানে বলছিলাম যে টেক্সট গুলো, এই যে টেক্সট আছে, টেক্সট এই ইমেজ থেকে
5 পিক্সেল বা 10 পিক্সেল মনে হয় দিয়েছিলাম। আমরা যদি এখানে আইএমজি ট্যাগটাকে দেখি তাহলে 8 পিক্সেল মার্জিন রাইট হবে, বাট এর ভিতরে তো কোনো ইমেজ নাই, সেক্ষেত্রে এই টেক্সটটা কিন্তু দূরে যায় নাই। তো ওকে কিন্তু ম্যানুয়ালি আমাদেরকে আবার দূরে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু লেফট, এখানে যে লেফট ইউএল আছে তার কিন্তু হ্যাঁ তার কিন্তু লাস্ট চাইল্ড, তাই না? তো এখানে আমরা যেভাবে সিলেক্ট করতেছি এই সিলেকশনের মধ্যে একটু ঝামেলা হবে, তখন আমাদের নিচে আরেকটা কিন্তু এলআই এর প্রয়োজন হবে। তো আমরা বলতেছি লেফট সাইডের এলআই এবং সেটার ফার্স্ট সাইড, তাহলে কিন্তু উপরেরটা নিচেরটা দুইটাই কিন্তু সিলেক্টেড হবে সেক্ষেত্রে পরবর্তীতে। তো আমাদের এইটা আগেই সলিউশনটা করে নেওয়াটা বেটার, যেহেতু আমাদের এখানে একটা মাত্র এলআই থাকবে না, লেফট সাইডে দুই দুই তিনটা বা একের অধিক এলআই থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে এলআই সেটাকে একটা ক্লাস দিয়ে দিতে পারি। একটা ক্লাস দিয়ে আমরা বলবো যেটা হচ্ছে যে কি বলা যেতে পারে, এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এগুলোকে বলতে পারি যে লেফট মেনু, নিচের গুলোকে বলবো শর্টকাট। নামটা মিনিংফুল হলো না, সমস্যা নেই। তো আমরা এই এলআইটাকে যেখানে যেখানে সিলেক্ট করছি না, এই যে এখানে সরি এলআই না ইউএল কে যেখানে সিলেক্ট করছি সব জায়গাতে আমরা এই যে F2 চাপ দিতে পারি, দিয়ে এখানে আমরা ক্লাসটা দিয়ে দেবো অবশ্যই ডট। ডট তো আমরা সিলেক্ট করি নাই, সেক্ষেত্রে এবারে দেখেন ডটও চলে গেছে। আচ্ছা আমরা একবার কন্ট্রোল জেড দিতে পারি, আমরা এই ইউএল যত জায়গায় সিলেক্ট করছিলাম এই ইউএল এর একটা ক্লাস দেখুন সিলেক্ট করবো, তাহলে আমরা কন্ট্রোল ধরে একটু চাপ দিতে পারি, দিয়ে ব্যাক স্পেস দিলে সব জায়গায় একসঙ্গে সঙ্গে চলে যাবে। তারপর আমরা ক্লাসের নামটা দিয়ে দেবো। ওকে, তাহলে এবারে কিন্তু খুব ইজিলি আমরা বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবো। তো এখন আমরা কি করতে চাচ্ছি, একদম যে লাস্ট চাইল্ড আছে লেফট মেনু যে লাস্ট চাইল্ড তাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। লাস্ট চাইল্ড না, লাস্ট চাইল্ডের ভিতরে একটা কিন্তু ডিপ আছে, একটাই ডিপ আছে, বেশি কিন্তু ডিপ নেই। সো আমাদের এখানে কোনো ঝামেলা নেই। তো এই একটা ডিপকে আমরা সিলেক্ট করে শুরুতে যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা বলে দিলাম যে মার্জিন রাইট, যেহেতু এটার মার্জিন রাইট ফাইন। সো একে মার্জিন রাইট দিব কত পিক্সেল, উপর একটা 8 পিক্সেল দিয়েছিলাম, এখানে 8 পিক্সেল। তাহলে টেক্সট গুলো সেম অ্যালাইনে চলে আসছে। দেখেন সেটা এটা এটা মার্জিন মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পরে চলে আসলো কেন নিচে। আচ্ছা আমরা এখানে মার্জিনটা এটা তুলে দিয়ে দেখি কি প্রবলেম। না এখানে একটা কিছু ঝামেলা হয়ে গেছে আমাদের কোডের মধ্যে, বা রিলোড দেওয়ার প্রয়োজন হবে এখানে। এই যে এবারে ঠিক আসছে, কিন্তু মানে ওখানে মাঝে মাঝে লাইভ সার্ভারটা ঝামেলা করে। ওকে, তাহলে আমরা যদি মার্জিন রাইট 8 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন টেক্সট গুলো কিন্তু সেম লাইনে আসার কথা, বাট এই ডিপটার যেহেতু বাই স্প্যানের কোনো উইথ নাই হাইট নেই, সেজন্য একটু ঝামেলা করছে। মার্জিন কত লাগতেছে ওটা আমরা দেবো, সমস্যা নেই। বাট এখানে যে ডিপটা ছিল, বা এই যে এই জায়গাতে একটা বাটন আছে যেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার উইথ কত সেটা আমরা একটু দেখে নিতে পারি। সেম 28 পিক্সেল। তো সেক্ষেত্রে আমরা 28 পিক্সেলের হাইট উইথ দিব। তো এই ডিপটা একে আমরা বলবো যে হাইট হবে 28 পিক্সেল বা 28 পিক্সেল, দেন উইথ হবে 20 পিক্সেল। তারপর এর ভিতরে একটা কিন্তু আমাদের কি আছে, স্প্যান আছে। তো স্প্যানটাকে অ্যালাইনমেন্ট করতে হবে আমাদেরকে। স্প্যানটাকে ঠিকঠাক মতো অ্যালাইন করার জন্য, মানে মিডিলে আনার জন্য কি করতে পারি আমরা, বা এখানে শুরু থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি। তো হোভার করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, বা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আর কি, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দিতে হবে। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কপি করতেছি, করে যদি বলি যে বিজি দিলাম, তাহলে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে একটা আসছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটাই হবে। বাট আমাদের যে স্প্যানটা আছে সে কিন্তু সেন্টারে আসে না। তাহলে সেন্টারে আনার জন্য খুব ইজি, ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর আমাদের বলতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে যেই হোক সেন্টারে চলে আসবে। ওকে, তাহলে সেন্টারে চলে আসছে। দেন আমাদের কিন্তু এটা কিন্তু বর্ডার রেডিয়াস দিতে হবে, গোল করতে হবে। রাউন্ডেড করার জন্য কি করতে হয়, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%। ওকে, তাহলে এই যে হয়ে গেছে ওই মতো। আর আমরা যে প্যাডিং তো দিয়ে রাখছি, তো উপরের সেকশনটা কিন্তু ডান। দেন নিচের কি ছিল, শর্টকাটস। তো তার আগে কি করতে হবে, আমাদের এই মতো একটা ডিভাইডার তৈরি করতে হবে। এবং এটা লক্ষ্য করেন যে এই ধরনের একটা মানে ডিভাইডার আমাদের এখানে লাগতেছে, এখানে লাগতেছে, এখানে লাগতেছে, এখানেও লাগতেছে। তো সব জায়গাতে কিন্তু সেম একটা কমন একটা জিনিস কিন্তু লাগতেছে, এই লাইনটা কিন্তু সব জায়গাতেই প্রায় ওভারঅল প্রত্যেকটা জায়গাতেই রিপিট হচ্ছে। তো
আমরা যদি একটা এর মতো যদি একটা বানায় রাখি, সেটা কিন্তু রিইউজ করতে যেন পারি, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের বানালে বেটার হবে। তাহলে এখানে গিয়ে এখানে সব জায়গা থেকে আমাদের আলাদা করে বানাতে হবে না। তো সেক্ষেত্রে আমরা একটা ডিপ নিতে পারি। তো আমাদের এই সেকশনটা শেষ হয়েছে কোথায়, এই ইউএলটা বা লেফট যে লিঙ্কটা ছিল। তো আমরা এর কাজ যেহেতু শেষ, একে আমরা খুললে না রেখে বন্ধ করে দিই। তো এখানে একটা আমাদের ওই ধরনের একটা ডিভাইডার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, নিয়ে আমরা বলবো যে কি বলতে পারি, সেপারেটর বা কিছু একটা বলা যেতে পারে। সেপারেটর বানান মনে হয় না হয়েছে, আচ্ছা যাই হোক। তো এখানে স্পিল চেকার বলে একটা ইয়ে থাকে আর কি, এক্সটেনশন, সেটা অ্যাড করলে মানে যে কোনো টেক্সটের যদি স্পেলিং মিস্টেক হয়, স্পিল চেকারের মতো কিছু একটা ছিল, একটু দেখি সার্চ করে। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। তারপর আরেকটা জিনিস আছে, যেমন ইমেজ ইমেজ প্রিভিউ। তো ইমেজ প্রিভিউ দিলে আমাদের ইমেজের প্রিভিউটা আমরা এখানে যখন অ্যাড করব, কোন একটা ইমেজ যখন আমাদের কোডের মধ্যে অ্যাড করব, তখন দেখতে পাবো। ইমেজ ভিউ অনেকদিন ধরে এটাকে ইউজ করে নেই, এই যে এটা ইউজ করলেই দেখা যাবে। ওকে, তাহলে এক্সটেনশন দুটো আমাদের অলরেডি ইনস্টলড দেখাচ্ছে। ওকে, তাহলে সবকিছু ঠিকঠাক। এখন আমরা যে আমাদের অ্যাসাইড ছিল, অ্যাসাইডের মধ্যে আচ্ছা এটাকে ফুল স্ক্রিনই করে বুঝতে আমাদের অসুবিধা হবে। এই যে লেফট মেনুর নিচে আমরা কি করলাম, একটা সেপারেটর নাম দিয়ে একটা ডিপ তৈরি করলাম। এর মধ্যে আমরা কোনো কন্টেন্ট দিব না, এই ডিপটা নিয়ে আমরা কাজ করবো এখন। তো এই ডিপের মধ্যে আমরা গিয়ে কি বলবো, এই ডিপকে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে, প্রথমত তাকে সিলেক্ট করি, তারপরে দেখতেছি আর কিভাবে কি করা যায়। তো এর উইথ আমরা দেবো 100%, মানে যেখানে ইউজ করবো সেখানে তার যে প্যারেন্ট থাকবে, তার প্যারেন্টের যেন 100% জায়গা নেই। তাহলে এখন এই সেপারেটরের প্যারেন্ট কি, দেখেন সেপারেটর বানান ভুল। যাই হোক, আমি স্পেলিং এর দিকে লক্ষ্য করতেছি না। তো দেখেন এর প্যারেন্ট কি, এখন এর প্যারেন্ট হচ্ছে গিয়ে লেফট সাইড, তাই না? তো লেফট সাইডের 300 কত পিক্সেল জানি দেওয়া ছিল, 330 পিক্সেল। তাহলে তার 100% জায়গা বলতে 330 পিক্সেলের মধ্যেই কিন্তু সে থাকবে, বেশি কিন্তু নেবে না। ওকে, তো এরপরে কি করতে হবে, এর হাইট একটা থাকবে। তো হাইট আমরা দেখলাম যে জাস্ট 1 পিক্সেলের মতো ছিল, তাই না? আর উইথ 100%। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে হোভার করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছিল, এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল। তাহলে আমরা বলে দিতে পারি যে বিজি কালার ব্যাকগ্রাউন্ড, আমরা কালারটা বলে দিলে কালারই তো কত করে নিয়ে আসছে আমরা পুরোটা, লেখার দরকারই ছিল। ওকে, তাহলে এবারে আমরা দেখতে পারি আমাদের আউটপুটে কি আসতেছে। এই যে দেখেন, এর মধ্যে কিন্তু একটা লাইন চলে আসছে, কিন্তু এখানে কালারটা আরো একটু লাইট কালার হবে। তো যাই হোক, আমাদের যে ইউএলটা ছিল, আমরা কিন্তু এই ডিপটাকে, সেপারেটর ডিপটাকে কোনো মার্জিন প্যাডিং দিব না, তার কারণ আমরা রিইউজ করতে যাচ্ছি, অন্য জায়গায় তো ইউজ করবো। সো একে জাস্ট একটা লাইন আকারে আমরা তৈরি করে রাখলাম। দেন এটাকে একটু আমাদের নিচে নিয়ে আসতে হবে। তো কতটুকু নিচে থাকতেছে সেটা একটু আমরা দেখতে পারি। তো অলমোস্ট 20 পিক্সেলের মতো এটা নিচের দিকে আমাদের নামবে। সো সেক্ষেত্রে এর উপরে কি আছে, এর উপরে আছে আমাদের। ওকে, আমরা এখানে যে ইউএলটা ছিল, ইউএল কে আমরা মানে নিচে নামাতে পারি, যে লেফট মেনু যেটা ছিল। তো লেফট মেনুকে যদি আমরা বলি, লেফট মেনু এখানে, তো লেফট মেনুকে বলবো যে মার্জিন বটম মানে 20 পিক্সেলের মতো আছে, 20 পিক্সেল আমরা দিয়ে দিতে পারি। তাহলে দেখবো যে আমাদের এই লাইনটা নিচে আসবে। এই যে অনেকটা কিন্তু আসছে, তো এত বেশিও ছিল না। তো যাই হোক, আমরা পরে অ্যাডজাস্ট করে নেবো, সমস্যা নেই। তো এই যে অনেকটা কিন্তু হলো। এরপরে আমাদের এরপরে যে সেকশনটা আছে, এই সেকশনটা আর কি এটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করা একদমই সিম্পল। তো এখানে আমাদের H2 বা H3 দিয়ে এই টাইটেলটা আমরা নেবো। তারপরে টাইটেলের ভিতরে এই সাইডে একটা বাটন থাকবে, যেটা ইনিশিয়ালি এই টাইপের থাকবে আর কি। পরবর্তীতে আমরা হোভার করলে আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তারপর আমরা ওই উপরে যে কাজটা করলাম, সেম কাজটা কিন্তু নিচেরটার ক্ষেত্রেও আমাদের করতে হবে। তো একই, কিন্তু জাস্ট টেক্সট গুলো চেঞ্জ হবে আর কি, এর মতোই। দেখেন হোভার করলে সেম আসতেছে, পাশে ইমেজ আছে, এটারও ইমেজ আছে। জাস্ট এখানকার ইমেজ গুলো সার্কেল হচ্ছে একটা প্রথমটা, আর নিচের গুলোর বর্ডার রেডিয়াস একটু কম থাকতেছে, এর মতো একটা বিষয়। তো সেম কাজটাই কিন্তু এখানেও আমরা করতে পারবো আর কি। তো সেটাই আমরা করে ফেলবো। তো প্রথমত আমাদের এই হেডিংটা তৈরি করতে হবে আগে। তো এটার জন্য কি করতে পারি, আমরা 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 কোডের মধ্যে চলে যাই। কোডের মধ্যে গিয়ে এই সেপারেটর কোথায় ছিল আমাদের, এখানে এর নিচে
আমাদের এই কাজটা করতে হবে। তো শুরুতে এখানে বিষয়টা আগে ভালোভাবে বুঝতে হবে আমাদের। এখানে দেখেন দুইটা আলাদা অংশ থাকতেছে, এই পাশে একটা বাটন আর এই পাশে কিছু টেক্সট। ওকে, তো এখন এদের একটা অবশ্যই প্যারেন্ট লাগবে, যেহেতু দুইজন দুই পাশে থাকবে, সেক্ষেত্রে এদের একটা প্যারেন্ট অবশ্যই রাখতে হবে, আদারওয়াইজ এদেরকে সাইজ করা যাবে না। তো প্যারেন্ট হিসেবে আমরা অবশ্যই ডিবি নিব। একটা ডিব নিচ্ছি, ডিব নিয়ে বলবো যে এখানে শর্টকাটস বলতে পারি, শর্টকাটস টাইটেল শর্টকাট টাইটেল। ওকে, টাইটেল TITL। ওকে, তো এখন এর ভিতরে গিয়ে শুরুতে আমাদের একটা H2 বা H3 যেটাই দেন না কেন, ওটাকে আমরা পরে CSS দিয়ে হ্যান্ডেল করবো, সমস্যা নেই। এখানে লেখা ছিল মুভি টেক্সটটা ইউর শর্টকাটস SORT ইউর শর্টকাট, আর আরেকটা রাইট সাইডে একটা বাটন ছিল, বাটনটার ভিতরে একটা টেক্সট ছিল যে এডিট, এর মতো। ওকে, তাহলে এতটুকুকে আমরা আগে হ্যান্ডেল করে ফেলি। এই জিনিসটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে, শর্টকাট টাইটেল। ওকে, এতটুকু আর কি। তো ইউর শর্টকাটটাকে আগে সিলেক্ট করে নেই, মানে শর্টকাট ক্লাসটাকে আগে সিলেক্ট করে দেন ওকে হ্যান্ডেল করতেছি। এখানে বানান ভুল হলে আমার যতবার দেখি ততবার আমি নোটিশ করতে হয়। সেপারেটর এটাকে আবার ঠিক করে নিই, HTML এর মধ্যে গিয়ে কোথায় জন্য সেপারেটর। তাহলে আমরা এখন বর্তমানে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, শর্টকাট টাইটেল। তো শর্টকাট টাইটেলকে শুরুতে যেহেতু এর ভিতরে দুইটা মানে চাইল্ড থাকতেছে এবং দুইটা পাশাপাশি আসবে, সেক্ষেত্রে ডিসপ্লে ফ্লেক্স দেন হবে দুইটার অ্যালাইনমেন্ট সেম চাচ্ছি, সুতরাং অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে দুইজন দুই পাশে চলে যাবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইজন দুই পাশে গেল। তারপর এর ভিতরে একটা H2 আছে এবং একটা বাটন আছে, তাদেরকে আলাদা আলাদা করে ধরে আমরা কাজ করবো। H2 আছে, H2 কে নিলাম, নেওয়ার পর আমরা বলবো যে এখানে আসলে ফন্ট সাইজ কি আছে না আছে সেগুলো আমরা হোয়াট ফন্ট একটা এক্সটেনশন ছিল সেটা দিয়ে দেখে নিতে পারি। তো দেখতে গেলে সময় লাগবে, আমি ওভাবে দেখতেছি না, এখান থেকে জাস্ট ইন্সপেক্ট করে এটাই স্পোর্ট দিয়ে নেওয়া ছিল, সমস্যা নেই। স্পোর্ট 3 সবগুলোকে আমরা ফন্ট সাইজ দিলেই সাইজে চলে আসবে। এই যে মতো একটা ব্যাকগ্রাউন্ড সরি কালার দেওয়া ছিল, ফন্ট ওয়েট ছিল 600, আর মার্জিন লেফট দেওয়া আছে, এখানে মার্জিন লেফট। আচ্ছা, যাই হোক ওইখানে যা দেওয়া আছে থাক, আমরা এটা না দেখি, আমরা এখান থেকে হোয়াট ফন্ট দিয়ে নেওয়ার চেষ্টা করি। ওখানে একটা স্টাইল করছিলাম, যদিও এটাও আমিই করছি, বাট এখানে কি বলছে, ও আচ্ছা আচ্ছা এখান থেকে নিবে না, সো আমরা ডিরেক্টলি ফেসবুক থেকে নিতে পারি। ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে ওকে, আমাদের হোয়াট ফন্ট এক্সটেনশনটাকে এনেবল করে রাইট টেক্সটের উপরে যদি এসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এখানে কি কি আছে। তো ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, দেন লাইন হাইট আছে, আমরা লাইন হাইট দিব না, আমরা প্যাডিং ইউজ করবো। তারপর এখানে একটা কালার দেওয়া আছে, আর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, এটা আমাদের লাগবে 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে 600। তো ফন্ট ওয়েট হবে 600, দেন হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, আর কালার কট করে নিয়ে আসলাম সেই কালারটা। তাহলে আমাদের H2 টা লাইনে চলে আসবে। দেন এখানে আমাদের এই শর্টকাট টাইটেলের ভিতরে বাটন একটা ছিল, বাটনকে নিয়ে আমরা এখন কাজ করব। তো বাটনকে শুরুতে আমরা যদি আগে আউটপুটটা দেখি যে আসলে কি আসছে, এখানে আমরা তো এত কিছু করলাম, বাট একবার আউটপুটই দেখে নিই তাহলে হয়। এখানে আসলাম, এখন রিলোডই হয় না এমনিতে। হ্যাঁ, এবার আসছে, কিন্তু দেখেন অনেকটাই কিন্তু ওই মতো হইছে, সেম হইছে আর কি। দেন আমাদের ডিজাইনের দিকে দেখি যে সেম, জাস্ট একটু মার্জিন টপ লাগবে আর বাটনটাকে মানুষ করতে হবে, তাহলে হবে। তো এখানে আমরা এটাকে পাশাপাশি নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এখানে যে শর্টকাট টাইটেলটা আছে এর উপরে আমাদের মার্জিন টপ দিতে হবে। তো মার্জিন টপ কত পিক্সেল উপরে দিয়েছিলাম, 20 পিক্সেলের মতো, এটা একটু তার থেকে একটু বেশি হবে, তো আমরা 22 পিক্সেল দিতে পারি। একটু যদি 22 দিয়ে দেখি, হ্যাঁ অনেকটাই পারফেক্ট, বাট যেটা উপরে দিয়েছিলাম 22 না দিয়ে একটু কমায় দিতে হতো। আচ্ছা, যা আছে আছে, মার্জিন প্যাডিং কমানো বাড়ানো খুব একটা বড় বিষয় না, যে কেউই পারে, বাচ্চারাও পারে, সমস্যা নেই। তো এখন এখান থেকে আমরা যে বাটনটা নিয়ে কাজ করি, তো যে বাটন ছিল, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আপাতত ইনিশিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালার যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আনসেট
সেট অথবা ট্রান্সপারেন্ট দিতে পারেন, তাহলে প্যারেন্টের কালারটা নেবে। তো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কিন্তু আমরা জানি বাটন যখন ইউজ করি তার একটা বর্ডার এবং আউটলাইন চলে আসে। তাহলে বর্ডার 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 ওয়ান সেট বা নান দিতে পারি আমরা, বর্ডার নান, দেন হচ্ছে আউটলাইন আউটলাইন। ওকে, তাহলে এখানে বাটন এর মতো হয়ে গেল। দেন এই বাটনটা কিন্তু ইনিশিয়ালি হাইট থাকবে, দেখেন এখানে কিন্তু হাইট আছে। যখন আমরা এইচ টুর উপর কার্সর নিয়ে যাবো তখন মানে হাইলাইট হবে, আর তখন তাকে দেখা যাবে। সেক্ষেত্রে সেটাকে আমরা সেভাবে হ্যান্ডেল করব। আর এখানে যখন আবার বাটনের উপর নিয়ে যাব তখন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে বাটনের একটা। তাহলে আমরা এই কাজগুলো করে নিই, ওভার ইফেক্ট আমাদের পরে দিতে হবে। তো এখানে শুরুতেই আমরা বাটনের টেক্সটের কালারটা চেঞ্জ করি। টেক্সটের কালার এখানে ব্লু টাইপের একটা কালার আছে, বা ব্লু কালারটা দিয়ে দেখি কেমন লাগে। ব্লু 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 এমতো, বাট এত একদম একদম এত ব্লু না, তো ব্লু দিলে ভালো লাগে না। তো এই টাইপের একটা কালার ব্লু ছিল, আচ্ছা দিয়ে দেখি। ব্লু কালার হবে না এটা, এটা এই যে এখানে যে কালারটা আছে এই টাইপের একটা কালার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এখন এই বাটনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার কালারটা এই যে এখানে যে সেপারেটরের যে কালার, সেই কালারের মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি, দিলাম। দেন এই যে মতো আসছে, দেন একটু প্যাডিং দিতে হবে, তাহলে কালারটা একটু চড়ে যাবে আর কি। তো 5 পিক্সেল যদি প্যাডিং দিই চতুর্দিকে সুন্দরভাবে, এই যে 5 পিক্সেল আসলো। আর একটু বাড়াই দিতে পারি প্যাডিংটা, 7 পিক্সেল দিতে পারি, 7 দিলেই তাহলে এই যে মতো দেখাচ্ছে। দেন একটু বর্ডার রেডিয়াস ছিল, তাই না? ওই যে এখানে হোভার করার পরে কি আসতেছিল সেটা বানাচ্ছে। এই যে বর্ডার রেডিয়াস অনেকটা 7-8 পিক্সেলের মতো আর কি। তো আমরা যদি এখানে চলে যাই গিয়ে বর্ডার রেডিয়াস 7 পিক্সেল দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, অনেকটাই সেম। তো এখন আমাদের এই হোভার নিয়ে কাজ করতে হবে। তো আমাদের ইনিশিয়ালি বাটনটাই থাকবে না যতক্ষণ না এইচ টু তে আমরা হোভার করতেছি। তাহলে এইচ টু মানে বাটনটাকে আমরা ইনিশিয়ালি ডিসপ্লে করে রাখবো। বাটন আমাদের দেখতে চাই না। ওকে, দেন কি করব, যখন এইচ টু কে হোভার করবো তখন বাটনটা আসবে। এইচ টু কে যখন হোভার করবো, এইচ টু কে হোভার করলে বাটন আসবে। তাহলে এইচ টুর ভিতরে আছে বাটন, বাটনকে ধরতে হবে বাটন, দেন বলবো যে ডিসপ্লে লক। ওকে, তাহলে হোভার করলে কিন্তু কি করলাম, ডিসপ্লে নাম। দেন এইচ টু কে যখনই হোভার করব তখন কি হবে, আমাদের PUTT1 বাটন বানানো তো ঠিক আছে। শর্টকাট টাইটেল, শর্টকাট টাইটেলের বাটন আসবে না? শর্টকাট টাইটেল, ও হ্যাঁ হ্যাঁ, শর্টকাট টাইটেলের ভিতরে আছে বাটন, আমরা এইচ টু কে কেন হোভার করতেছি, আন্ডারস্ট্যান্ডিংটা আমারই ভুল। সো এখানে আমরা কি করব, বাটনটাকে হিডেন করে রাখবো। দেন যখন এই শর্টকাট টাইটেলকে যখন হোভার করব তখন আমাদের বাটনটা ভিজিবল হবে, এইচ টু কে তো আর হোভার করবো না। তো যাই হোক, এখানে দেখেন এই যে বাটনটা ভিজিবল হচ্ছে, বাট এখানে নাচানাচি করতেছে। কারণটা হচ্ছে আমাদের এই যে শর্টকাট যেটা ছিল আর কি, এর কোনো হাইট দেওয়া নাই, এর কোনো হাইট নেই। আর যখনই আমরা এই বাটনটা আসতেছে তখন এই বাটনের কিন্তু ইনিশিয়াল একটা হাইট থাকতেছে, মানে মানে হাইট বলতে গেলে প্যাডিং দিলে একটু চড়া হয়ে গেছে। এই যে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি কেন ঘটতেছে এটা, দেখেন ইনিশিয়ালি এই শর্টকাট টাইটেল কত পিক্সেল জায়গা নিয়ে আছে, 21 পিক্সেল। বাট আমরা বাটন, আবার বাটনের দিকে যদি লক্ষ্য করি, এখানে হোভার করলে দেখেন বাটন কিন্তু তখন আর 21 পিক্সেল নিয়ে থাকবে না। বা আমরা এই শর্টকাটকে যদি সিলেক্ট করে কম্পিউটার প্যালেটটা ওপেন করে রাখি তাহলে এখন 21 পিক্সেল দেখাচ্ছে। যখন হোভার করবো তখন এটা কিন্তু যদিও এখানে একদম ভিজুয়ালি দেখাবে না, বাট এটা বুঝতে পারতেছেন যে বেড়ে যাচ্ছে। এই এই ভিতরে মানে একটা এক্সট্রা কন্টেন্ট আসাতে এই কন্টেন্টটা যেহেতু একটু হাইটের দিক দিয়ে বেশি আছে, সো বেড়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই প্রবলেমটা ফিক্স করার জন্য এই শর্টকাটকে একটা হাইট দিয়ে দিতে পারি। একটা হাইট থাকবে, যার হাইট দিলাম অলমোস্ট 40 পিক্সেলের মতো, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে দেখেন আর কিন্তু নাচানাচি করতেছে না। তো ঠিক আছে, এখানে হোভার করার পরে বাটনের আইকনটা আসবে, বাট এরা দেখেন ভার্টিক্যালি কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই। এই যে এই টেক্সট আছে এখানে, বাটন দিয়েছে আরেকখানে, তাহলে হবে না। শর্টকাট টাইটেলকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইনমেন্ট সেন্টার দিছি, তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট কি ঠিক আছে, ওভার ছাড়া চেক ওভার কই, ওভার ছাড়া এখানে ডিসপ্লে নান করছিলাম বাটনকে ডিসপ্লে নান করছিলাম, বাটন কই, বাটন
ডিসপ্লে নান আমরা করতে চাচ্ছি না, আমরা দেখতে চাই যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে একটু ইন্সপেক্ট করি, করে যদি শর্টকাটকে হোভার করি তাহলে হ্যাঁ ঠিক আছে। বাট আমাদের যে H2 আছে, এই H2 কিন্তু H2 যে টেক্সট, সেই H2 টেক্সটটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। H2 ঠিক জায়গাতেই আছে, বাট H2 এর ভিতরের টেক্সট গুলোকে সেন্টারে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে H2 কিন্তু আমাদের সিলেক্টেড অবস্থায় আছে, জাস্ট টেক্সট সেন্টার আনার জন্য আমরা বলতে পারি যে ডিসপ্লে তারপরে অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন দুইটা কিন্তু একদম একই লাইনে চলে আসলো। এবারে আমরা হোভার ইফেক্টটা দিতে চাচ্ছি। ওকে, এখানে হোভার করলে এটা আসতেছে, কিন্তু এই বাটনের আবার ইনিশিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে। বাটনের ইনিশিয়ালি কোনো আমরা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, বাটনকে হোভার করার পরে ব্যাকগ্রাউন্ডটা আসবে। দেখা হয় এখানে গিয়ে বাটনকে যখন আমরা হোভার করব তখন আসবে। বাটনকে হোভার করব, দেন এই ইনিশিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড কালার বাটনের আমরা চাচ্ছি না, যখন হোভার করব তখন আসবে। একটু ট্রানজিশন দিই তাহলে স্মুথলি আসবে, দেখতে ভালো লাগবে। তাহলে পয়েন্ট টু এস। ওকে, দেন এখানে বাটনকে হোভার করার পরে যেন ব্যাকগ্রাউন্ডটা আসে। ওকে, এই যে আসছে, বাটনকে হোভার করলে আবার আসছে। যেহেতু একটা বাটন একটু মাউসটা পয়েন্টার হয়ে গেলে ভালো লাগে, বাটন মনে হয়। তাহলে ঠিক আছে, তাহলে এবারে দেখেন এই জিনিসটাও কিন্তু তৈরি হয়ে গেল। বাট এখানে মার্জিন প্যাডিং একটু কম বেশ হবে মেবি এই সেপারেটরের উপরে নিচে, তো সেগুলো আপনারা পারবেন মার্জিন প্যাডিং কমা বাড়া করা, খুব একটা জটিল বিষয় না। তো এখন নিচে ওই উপরের মতোই, উপরে যে মতো লিঙ্ক ছিল, মানে রেস্ট ছিল, যেভাবে ছিল হোভার ইফেক্ট ছিল, সবকিছু কিন্তু সেম। এখানে দেখেন উপরের অংশটা আর নিচের অংশটা কিন্তু সেম, অলমোস্ট সেম, তেমন কিছুই নেই এতটুকু অংশ, তাই না? তো আমরা জাস্ট কপি পেস্ট করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। আর একটু সামান্য একটু চেঞ্জ হবে, তো যেখানে চেঞ্জ হবে সেখানে আমরা সেভাবে চেঞ্জ করবো, তাহলে খুব কুইকলি হয়ে যাবে। আর এইভাবে কোড যেখানে একটু রিপিট হবে আর কি, সেগুলোতে রিয়াক্ট নিয়ে কাজ করলে তো আমরা কম্পোনেন্ট বানাই দুই জায়গাতে ইউজ করতে পারতাম। এটা রিয়াক্ট না, সেক্ষেত্রে আমাদের কোডই কপি করতে হবে। তো এখানে যে ইউএলটা ছিল, সেই ইউএল কে আমরা নিয়ে নিতে পারি। ইউএল কে নিয়ে এই কোথায়, এই এই যে এইটা আমাদের শর্টকাট টাইটেলের নিচে থাকবে, তাই না? এখানে আরেকটা ইউএল আমরা কপি করে দিয়ে দিলাম। ওকে, বাট আমাদের এখন যদি আমরা দেখি তাহলে কিরকম দেখায়, এখনো রিলোড হয় না, রিলোড হচ্ছে। এই যে দেখেন এই মতো আসছে কিন্তু, বাট এই যে সমস্যাটা দেখছেন, স্ক্রল হচ্ছে। বাট আমরা এটা কিন্তু চাচ্ছিলাম না, আমরা এটা উইথ 100 ভিএসি রাখতে চাচ্ছিলাম, কিন্তু এই যে ওভারফ্লো হয়ে বের হয়ে গেছে। বাট এগুলো আমরা ইনিশিয়ালি ওভারফ্লো যেগুলো হচ্ছে আর কি, মানে হাইট কত দেওয়া ছিল 100 ভিএস, বাট কন্টেন্ট কিন্তু 100 ভিএস পার করে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যতটুকু কন্টেন্ট মানে ওভারফ্লো করবে ততটুকু কন্টেন্ট আমরা ইনিশিয়ালি দেখতে চাচ্ছি না, যেমনটা এই যে এখানে আছে। এখানে কিন্তু যতটুকু বের হয়ে চলে যাচ্ছে ততটুকু এখানে দেখার প্রয়োজন নেই, আমরা স্ক্রল করে দেখতে চাচ্ছি। তো সেই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমাদের এটা কোন সাইড, লেফট সাইড, তাই না? এটা কিন্তু লেফট সাইড, এবার সেটা রাইট সাইড, মিডিলটা হচ্ছে মিডিল ডিভিশনের মধ্যে কিছু একটা দেওয়া ছিল। তো এই লেফট সাইডকে আমরা বলবো যে ওভারফ্লোটা হচ্ছে, সেই ওভারফ্লোকে যদি আমরা হিডেন করে দিই তাহলে কিন্তু আর দেখা যাবে না। দেখেন বিষয়টা, লেফট সাইড ছিল, আমরা লেফট সাইড করি, লেফট সাইড উপরে আছে, লেফট সাইডে যে লেফট সাইডকে যদি আমরা বলি যে ওভারফ্লো হিডেন, তাহলে কি হয়? ওভারফ্লো হিডেন দিয়ে দিলে আমরা এখানে দেখবো যে আর লেফট সাইডে যতটুকু অংশ দেখা যাচ্ছিল সেটা দেখাই যাচ্ছে না, হারাই গেছে। আমরা চাচ্ছি না যে হারাই যাক, তাহলে আমরা বলবো যে ওভারফ্লো অটো। যদি ওভারফ্লো অটো দিয়ে দিই তাহলে যদি ওভারফ্লো হয় তাহলে একটা স্ক্রল বার দিয়ে দিই। এই যে দেখেন স্ক্রল বার চলে আসছে, বাট এমন স্ক্রল বার আসছে যেটা দেখেই মানে অবস্থা খারাপ। তো এই স্ক্রল বারটাকে এখন আমাদের হ্যান্ডেল করতে হবে। তো এবারে দেখেন স্ক্রল কিন্তু হচ্ছে, তাই না? হাইট কিন্তু সেম থাকতেছে, বাট কন্টেন্ট যতটুকু ওভারফ্লো করে চলে যাচ্ছে সেগুলোকে আমরা মানে এর মধ্যে স্ক্রল করাচ্ছি, সেজন্য ওভারফ্লোটাকে আমাদের অটো করতে হবে, অথবা আপনি স্ক্রলও দিতে পারেন। তো স্ক্রল দিলে যে সমস্যাটা হয়, নিচে উপরে চতুর্দিকে কিন্তু স্ক্রল আসবে। দেখেন এখানে যদি স্ক্রল দেন, আপনি সেপারেটলি আবার বলে দিতে পারবেন যে ওভারফ্লো এক্স এক্সিস বরাবর চাচ্ছি না, আমি ডিসপ্লে নান চাচ্ছি, মানে স্ক্রলটাকে হিডেন চাচ্ছি। তো এটা এইভাবে না বলে আমরা ওভারফ্লো অটো দিতে পারি। ওভারফ্লো অটো দিলে যেদিকে ওভারফ্লো প্রয়োজন হবে বা স্ক্রল বারের প্রয়োজন হবে সেদিকে শুধু দেবে। তো দেখেন এবার কিন্তু এটা স্ক্রল হচ্ছে, তাই না? ফুল পেজ কিন্তু আর স্ক্রল হচ্ছে না, এতটুকুই হচ্ছে। তাহলে এখন এই যে এই আগলি স্ক্রল বারটাকে আমাদের একটু সুন্দর বানাতে হবে। তো সেটার জন্য আমরা যদি এখন সার্চ করি যে এই স্ক্রল বার কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, তো সেই জিনিসটা আমরা কিন্তু সুন্দরভাবে সার্চ করতে পারি যে হাউ টু
নাইস HTML is a scroll bar যে বলছে how to customize scroll bar in HTML তো আমরা যে W3 স্কুলসে চলে যাই ওখানেও দেওয়া থাকতে পারে তো এই যে দেখেন এখানে দেখেন এই যে স্ক্রল বার এটা কি বানায় ফেলছে এখানে দেখেন কি বানাইছে তো স্ক্রল বার গুলোকে আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি তো এরা কিভাবে বানালো এটা আমরা টাইপ সেল দিয়ে দেখতে পারি তো এর মতো সবকিছু মনে রাখার দরকার পড়ে না কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে যেটা লাগবে গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবো আর এমন কোডের কোড এগুলো মনেও থাকবে না সো মনে করার চেষ্টা করারও দরকার নেই জাস্ট জেনে রাখবেন যে স্ক্রল বারকে কাস্টমাইজ করতে হলে হাউ টু কাস্টমাইজ স্ক্রল বার লিখে সার্চ করলে কিছু একটা পাওয়া যায় এতটুকু জানলে হবে তো আমরা স্ক্রল বারটাকে কাস্টমাইজ করার জন্য এই তিনটা প্রপার্টি কপি করে নিচ্ছি ভ্যালু সহ ওকে তো এখন আমরা কি করতে যাচ্ছি লেফট সাইডে যে স্ক্রল বার আসতেছে এই লেফট সাইডের স্ক্রল বারটাকে কন্ট্রোল করতে চাচ্ছি তো সেক্ষেত্রে এক্ষেত্রে এরা কি করছে একদম ডিরেক্টলি ওয়েবকিট স্ক্রল বার হ্যাঁ ঠিক আছে আমরা মানে বাই ডিফল্ট এখানে ফেসবুকের মধ্যেও যদি আমরা যাই তাহলে কিন্তু ওরা স্ক্রল বারটাকে একটা ফুল পেজের জন্য কন্ট্রোল করে স্পেসিফিক সেকশনের জন্য না ফেসবুক আবার লোড নিতে এত সময় নেই এই যে দেখেন এখানে যখন হোভার করতেছে এই সেকশনে এটা কি ফেসবুক না আমাদেরটা ফেসবুক এখানে দেখেন যে রকমের স্ক্রল বার আসতেছে এবার সে হোভার করলে কিন্তু ওই এই যে সেম স্ক্রল বার এখানে আসতেছে আর একদম যেটা মেইন পেজের জন্য সেটা এখানে থাকতেছে তো যাই হোক চাইলে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা মানে সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে করা যায় তো আমরা ওইটা না করে আমরা ডিরেক্টলি স্ক্রল বারটাকে হ্যান্ডেল করতে চাচ্ছি সো আমরা এখানে গিয়ে স্ক্রল বার দিতে পারি বা তুমি কমেন্ট করতেছি যেই কোডগুলো কপি করে আনলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে এখানে আসলে কি ঘটতেছে আমরা একটু দেখি যেখানে বলছে যে স্ক্রল বারের উইথ কত হ্যাঁ উইথ কত হবে কতটুকু চওড়া হবে তো এখানে দেওয়া আছে ডিফল্ট ভাবে 10 তো আমরা এই যে ওয়েব কিট এগুলো হচ্ছে সুডো ক্লাস বলা হয় এগুলোকে সরি এলিমেন্ট তো এই সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি দেখেন স্ক্রল বারের উইথ যদি হ্যান্ডেল করতে চান তাহলে এই যে আন্ডারস্কোর ওয়েব কিট স্ক্রল বার দিয়ে আমাদের এই 10 পিক্সেল আমরা বলে দিছি তাহলে 10 পিক্সেল হবে আমাদের যতটুকু লাগবে ততটুকু দিব আর এখানে কি বলছে এখানে বলছে যে স্ক্রল বারের যে ব্যাকগ্রাউন্ডটা হবে আর কি স্ক্রল বারের যে ট্র্যাকটা থাকবে মানে এখানে দেখেন যে এটা কিন্তু এই পুরো লাইনটাকে বলা হচ্ছে ট্র্যাক তো এই ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা এখানে হ্যান্ডেল করতে পারবো এখানে কিন্তু স্ক্রল বার আছে দেখেন এই যে একটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো এখান থেকে বা এই পুরো ট্র্যাকটাকে হ্যান্ডেল করতে পারবো আমরা এখন এটার কালার কি চাচ্ছি সরি ব্যাকগ্রাউন্ড কালার বা রাউন্ডের যদি চাই বা যা খুশি করতে পারবো মানে এই ট্র্যাক নিয়ে আমরা কাজ করতে হলে আমাদের এই জিনিসটা লাগবে আর যদি কই গেল হারাই গেছে এখানে তো ঠিক আছে তারপরে এটা হচ্ছে হ্যান্ডেলটা হ্যান্ডেল বলতে এই যে এটা এই জিনিসটাকে ধরে আপনি কাজ চালাতে পারবেন আর কি এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি চাচ্ছেন কি আপনি রাউন্ডেড চাচ্ছেন কিনা বা ইচ্ছে মতো যা খুশি করতে পারবেন তারপরে পরেরটা হচ্ছে যে যখন হোভার করা হবে মানে এই হ্যান্ডেলটাকে যখন হোভার করা হবে তখন আপনি এই হ্যান্ডেলের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা বা এখানে বেশ কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে স্ক্রল বার এই পুরো স্ক্রল বারটাকে আপনি হ্যান্ডেল করতেছেন দেন হচ্ছে এই স্ক্রল বারের যে ট্র্যাকটা এটাকে মতো একটা বিষয় আমরা দেখি আগে কি হচ্ছে আমিও এটা নিয়ে খুব একটা ফেমিলার না বাট যেভাবে বললাম সেভাবে কাজ করে এটা আমরা যদি আমাদের ডিজাইনে দেখি তো দেখেন যে মতো হয়েছে কিন্তু তো এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি যে কোথায় কি হচ্ছে আমরা যদি লাইভ মানে এডিট করি এই পাশ থেকে ওকে তো দেখেন এটার উইথ দেওয়া আছে কি 10 পিক্সেল তাই না তো ফেসবুকে মেবি ওরা 10 পিক্সেল ইউজ করে না আরো কম ইউজ করে আর ওদের দেখছেন যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারই কিন্তু নাই তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে না শুধুমাত্র এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আর উইথটা কিন্তু একদমই কম তো যে ট্র্যাক আছে সেটার উপর আবার হোভার করলে কিছু একটা আসতেছে এই যে দেখেন এই স্ক্রল বারের ট্র্যাকের উপর হোভার করলে একটা কালার আসতেছে আর হোভার না করলে ইনিশিয়ালি কোনো কালার থাকতেছে না তো এই জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে আমাদেরকেও করতে হবে তো এখন যে হোয়াইট কালার কোথায় দেওয়া আছে দেখেন এখানে যে ট্র্যাক এই ট্র্যাকের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এই কালারটা বাট ইনিশিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না সেক্ষেত্রে আমরা বলবো আনসেট ওকে দেখেন আর কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু নাই দেন এই যে এই বারটা এটার একটা ব্যবস্থা আমাদের নিতে হবে দেন এখানে উইডটা আমরা 8 পিক্সেল না আরো কমাই দিই তাহলে দেখেন এই কমাই গেছে সরি 10 পিক্সেল না 8 পিক্সেল দিতে পারি তাহলে যে মতো দেখাচ্ছে তারপর এই ট্র্যাকের উপর যখন আমরা হোভার করব তখন একটা কিছু একটা হবে তো এই হোভার করার পরে এটাকে যখন হোভার করতেছে এই যে কি বলে আপনার হ্যান্ডেলটাকে তো হ্যান্ডেলকে হোভার করার পরে কোনো কিছু চেঞ্জ হবে কিনা সেটা বলে দেওয়া যেতে পারে তারপর হচ্ছে আপনার এখানে যে হ্যান্ডেলটা আছে যে হ্যান্ডেলের
বর্ডার রেডিয়াস আমরা চাচ্ছি, ফেসবুক কিন্তু রেডিয়াস ছিল, তো আমরা এখানে বলে দেবো যে বর্ডার রেডিয়াস আমরা যদি বলি ওই 25 পিক্সেলের মতো, তাহলে অনেকটা ওই ক্যাপসুল টাইপের হবে। আমরা দেখছিলাম ক্যাপসুল করতে হলে কি করতে হয়, 25 দিতে হয়, তো এই যে এই মতো হয়েছে, কিন্তু যে অনেকটাই কিন্তু মতো হচ্ছে, কিন্তু কালারটা আমরা একটু অ্যাকুরেট করে নিতে পারি। তো এই হ্যান্ডেলের কালার ওখানে আরো একটু হোয়াইট কালারের ছিল, আমরা একটু কালারটা একদম ওখান থেকে কপি করে নিলে অ্যাকুরেট হবে। বাট আমরা যদি মানে কালার চেঞ্জ করতে শিখি তাহলে পেরে যাবো, সমস্যা নেই। হোয়াইট না একটু ডার্ক, এই যে কালার এভাবে দিয়ে এই হ্যান্ডেলের কালার আমরা চেঞ্জ করতে পারবো, আরো ডার্ক হবে, আরো ডার্ক। ওকে, ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি আমাদের এখানে কোনো আহ, এই যে হ্যান্ডেলটাও থাকবে না, হ্যান্ডেলটাও কিন্তু ইনিশিয়ালি নান থাকবে। যখন আমরা এই সেকশনটাতে হোভার করবো, মানে লেফট সাইডে হোভার করবো, তখন আমাদের হ্যান্ডেলটা শো করবে, আদারওয়াইজ হ্যান্ডেলটাও কিন্তু থাকবে না। তো এই হ্যান্ডেলটাকে আমরা ডিসপ্লে নান করে দেবো। আর এখানে ট্র্যাকের উপর হোভার করলে কিন্তু কিছু একটা মানে ঘটতেছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছিল। তো আমরা কি করতে পারি, এই ট্র্যাকটাকে যখন হোভার করা হবে, আমরা এই ট্র্যাকটাকে ধরবো, তাহলে কি বলবো যে তোমার উপর যখন হোভার আসবে তখন একটা কালার রিফ্লেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা সেট করে দেবো এখানে, বিজি কালার। কি কালার দেব, কি কালার দেওয়া যেতে পারে, এখানে যে কালারটা আছে আর কি, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা কালারটাকে সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে দেখেন যখন এই ট্র্যাকের উপর হোভার করা হবে তখন এই কালারটা আসতেছে, আদারওয়াইজ কিন্তু থাকতেছিল না। তো আর কালারটা একদমই চিকন একটা কালার থাকবে ওখানে। তো আইডিয়াটা বুঝলেই হবে আর কি, যে আরো একটু ডার্কিং কালার থাকবে, যে কিভাবে কি করা হচ্ছে বিষয়টা যদি একটু বুঝতে পারেন তাহলে হবে। আমরা চাইলে অন্য প্রজেক্টে অন্যভাবে করতে পারি। তো এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু হচ্ছে। আর ইনিশিয়ালি আমাদের এই ট্র্যাকটা কিন্তু থাকবে না, এটা হ্যান্ডেল আর্টটা থাকবে না। হ্যান্ডেল আর্টটাকে আমাদেরকে কি করতে হবে, হ্যান্ডেল আর্টটাকে আমাদের ডিসপ্লে নান রাখতে হবে। তো এই যে হ্যান্ডেল আর্ট, যেটা ওই হ্যান্ডেল আর্ট, এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলকে আমরা কি বলবো, যে ডিসপ্লে নান। ডিসপ্লে নান দিলে ও কিন্তু নাই হয়ে যাবে, গায়েব হয়ে গেছে, নাই। তো এমনিতেও দেখতে পাবেন না, বাট এখানে যখন হোভার করা হবে তাহলে যদি একটা স্ক্রল বার যদি স্ক্রল হবে, বাট আপনি স্ক্রল বারটা চাচ্ছেন না দেখতে, সেক্ষেত্রে এই যে এতটুকু উপর যদি লেখেন, লিখে যদি বলেন ডিসপ্লে নান, তাহলে দেখবেন হ্যান্ডেল আর চলে যাবে। আর কাস্টমাইজ করার জন্য এত কিছু লাগে আর কি, এগুলো এই যে এখানে জাস্ট একটু মনে রাখলেই হবে যে প্রসেসে করা হচ্ছে, সেটা একটু মনে রাখলে হবে, একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে হবে। আর না মনে থাকলে তার W3 স্কুলস আছে, সেখানে গিয়ে মানে মেন বিষয়টা হচ্ছে এখানে একটু ইংলিশে লেখা আছে, সেটা পড়লেও বুঝতে পারবেন। তো ইংলিশ পড়ে বুঝতে হবে, বুঝতে পারতে হবে, এর মধ্যে একটা দক্ষতা থাকতে হবে। তাছাড়া কিন্তু আহ, আজকে একটা জিনিস শেখা হচ্ছে, কালকে হয়তো নতুন আরেকটা জিনিস আসবে, যেটা সবসময় ভিডিও দেখে সবকিছু হয় না। যাই হোক, তো এখানে এখন আমাদের এই লেফট সাইডে যখন হোভার করবো তখন আমাদের এই হ্যান্ডেলটা শো করবে। তো এটা আমরা করতে চাচ্ছি, তাহলে লেফট সাইড কে হোভার করলে হ্যান্ডেলটা শো করবে। এই জিনিসটার জন্য আমাদের লেফট সাইডটাকে আগে হোভার করি, তারপর হ্যান্ডেলটাকে নিয়ে আসি, এটা করতে হবে। তাহলে এখানে লেফট লেফট মেনু না, লেফট সাইড সাইড, লেফট সাইডকে যখনই হোভার করব তখন কি হবে, আমাদের লেফট সাইডকে হোভার করলে এই যে এটা যেটা ডিসপ্লে নান করলাম, সেই সুডো এলিমেন্টটা আমাদের শো করবে। তো দেখেন যখন শুধু এলিমেন্ট আমরা সিলেক্ট করব তখন অবশ্যই আমরা এই হোভারের পরে, এখানে একটু ভালোভাবে মনে রাখবেন, এই হোভারের পরে কোনো স্পেস দেবো না, শুধু এলিমেন্টের ক্ষেত্রে কোনো স্পেস দিলে কাজ করবে না, একদম হোভারের সাথে লিঙ্ক রাখতে হবে। ওকে, তো এই যে এইভাবে দিয়ে আমরা কি করবো এখন, এখন বলবো যে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। ওকে, দেন আমরা দেখতে পারি যে কাজ করে কিনা, হোভার করেন, এই চলে আসছে, এই 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 চলে আসতেছে। ওকে, এখানে ওভার করলো একটা নিচে একটা কালার আসতেছে, তো এটাও আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারলাম। তো আমরা কিন্তু এই লেফট সাইডটা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। এখন এখানে আমাদের এই লিঙ্ক গুলোকে চেঞ্জ করতে হবে শুধুমাত্র, আর এখানে ব্লকের জায়গায় আমরা ক্লিক করে করে বানাইছি। তো যাই হোক, ওকে, তো সবকিছু ঠিকঠাক। এখন আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমি জাস্ট এই পাশে যে টেক্সট গুলো আছে আর কি, টেক্সট গুলোকে আমি কপি করব। তো টেক্সট এবং এখানে যে ইমেজ আছে, তো আমরা ইমেজটাকেও চাইলে ডিরেক্টলি ডাউনলোড করতে পারি, তাহলে হবে। অথবা যদি ইমেজের লিঙ্কটা কপি করি, যেহেতু আমার পিসিতে আছে, সো আবার পরবর্তীতে লিঙ্ক, আচ্ছা লিঙ্ক কপি করলে হবে না, আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। আমরা এখান থেকে কোনটাতে আছে, ডেস্কটপের মধ্যে গিয়ে ফুল স্ট্যাক, দেন হচ্ছে এখানে
ইমেজে যাওয়ার পরে বলবো এটা একটা নাম দেওয়া আছে এখানে, দেন এই পরেরটা আমরা নিব, এটাকেও ডাউনলোড করে ফেলি। এটারও একটা নাম আছে, বাট এটা ঠিক জায়গাতে গেছে, এর একটা নাম আছে। দেন পরেরটা একটা মিস করলাম, ঠিক আছে, ওকে। দেন তারপরেরটা ওকে, ডান। তাহলে এবারে আমরা এই জিনিসগুলোকে এখন হ্যান্ডেল করবো, আর টেক্সট গুলোকেও কপি করতে হবে। সো আগে ইমেজ গুলোকে আমরা ঠিক মতো প্লেস করে ফেলি ওখানে গিয়ে। তো সেজন্য যে কাজটা করব, আমরা চলে যাই একদম উপরে লেফট মেনু, দেন এখানে আমাদের শুরুতে যে প্রোফাইল ইমেজ ছিল, এখানে কিন্তু প্রোফাইল ইমেজ থাকবে না, শুরুতে আমাদের যে কোডিং ক্লাবের যে ইমেজটা সেটা যাওয়ার পরে এখানে সি সি টি, ওকে। দেন হ্যাঁ এটাই ছিল। দেন এখানে আমাদের ওই টেক্সটটা ছিল, টেক্সট আমরা পরে চেঞ্জ করবো ফার্স্ট লাইনে। তারপর সেকেন্ডটাতে কি ছিল, সেকেন্ডটাতে আমি একটু এটাকে আমার সেকেন্ড মনিটরে নিচ্ছি যাতে করে দেখে আমি বুঝতে পারি যে আসলে কোনটাতে কি ছিল, ওকে। তাহলে আমরা ভুল করার পসিবিলিটি থাকবে না। দেন আমাদের এখানে যে টেক্সটটা ছিল, টেক্সটটাকে আমরা কপি করতে পারি। তো টেক্সটটা কপি করার জন্য আমি ইন্সপেক্ট এলিমেন্টটা ওপেন করতেছি, করে এখান থেকে জাস্ট টেক্সটটাকে আমরা কপি করে নেব। এখানে যে এই টেক্সট ছিল, টেক্সট লিখতে গেলে আবার অনেক সময় লাগবে, অলসতা না করে কপি করি। এখান থেকে এখানে দিয়ে দিলাম। দেন তারপরে কি ছিল, তারপরে আমাদের তারপরে ছিল স্ট্যাক লার্নার। স্ট্যাক লার্নার দিয়ে দিলাম। তারপর আমাদের এই যে স্ট্যাক লার্নার গ্রুপের যে টেক্সটটা ছিল সেটা আমাদের কপি করতে হবে। আমি কপি করতেছি সেকেন্ড মনিটর থেকে, দেন কপি করে এখানে আমরা দিয়ে দেব। ওকে, তৃতীয় নম্বরে কি ছিল জানি, তৃতীয় নম্বরে দেখি যে আমাদের এসসিএসসি যে গ্রুপ ছিল সেই গ্রুপেরটা আমরা folder, then SCIC. দেন এই যে এখানে কিন্তু ইমেজ গুলো প্রিভিউ দেখাচ্ছে, এটা ওই এক্সটেনশনটা যেটা ইনেবল করলাম কিছুক্ষণ আগে সেটার কারণে কিন্তু হচ্ছে ইমেজ প্রিভিউ। আপনারা ইউজ করতে পারেন, খুব ইউজফুল একটা এক্সটেনশন। দেন টেক্সটটাকে কপি করি, ওকে। তারপরে তারপরে কি আছে সেটা দেখে নেই। তারপরে আছে আমাদের আমাদের কোডিং ক্লাবের যে গ্রুপটা সেটা। তো কোডিং ক্লাবের গ্রুপ ইমেজের মধ্যে গিয়ে আমরা কোডিং ক্লাব প্রো গ্রুপের ইমেজটা, ওকে। নেমটা অবশ্যই সেম হবে, উপরেরটা পেজের নেম এবং গ্রুপের নেম কিন্তু আমাদের সেম, সো ওই নেমটাকে কপি করতে হবে। তারপর যে প্রোগ্রামিং হিরোর যে গ্রুপ আছে সেটা, তো আমরা ইমেজটাকে আগে লিংক আপ করে দিই। ঠিক আছে না? দেন হচ্ছে আমরা যে টেক্সটটা ছিল প্রোগ্রামিং হিরো, এটাকে কপি করে আনি, নেমটা কপি করে নিই। ওকে, আর নিচে যেগুলো আমাদের লাগতেছে না, যে মতো নিচের যে কলাপস করার যে বাটনটা ছিল এক্সপ্যান্ড করা কলাপস করার জন্য, সেটা থাকবে, যেটা এক্সট্রা আছে সেটাকে আমরা remove করে দিই। ওকে, দেন আমরা যদি এখন আমাদের ইউআইটাতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি রকমের হলো। আমি আমার সেকেন্ড মনিটর থেকে এটাকে পাশে নিয়ে আসতেছি। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আসলে কেমন হলো এটা। তো এটা এই মতো দেখাচ্ছে, তাই না? তো এখন এগুলোকে আমাদের ঠিকঠাক করতে হবে। অলমোস্ট আমরা শেষ করে ফেলছি আজকে 2 ঘন্টার মধ্যেই। 9টা থেকে 10টা 11টা বেজে আসছে, আজকে অনেক আগেই আমাদের সেশন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মানে লেফট সাইডটা আজকে ডিজাইন করবো, রাইট সাইড কালকে। দেন হচ্ছে আমরা
রাইট সাইড কমপ্লিট করার পর অনেক সময় থাকবে, তখন আমরা স্টোরি সেকশনটা নিয়েও কাজ করবো। তারপর আমরা এক পোস্ট ক্রিয়েট করবো, 3 দিনে আমরা এটা ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবো। তো এখন দেখেন আমাদের এখানে জাস্ট ফার্স্ট যে চাইল্ডটা আছে সে তারটা ঠিক আছে, বাট নিচে যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু বর্ডার রেডিয়াস হবে ইমেজ গুলোর ক্ষেত্রে। সো আমরা সেই বর্ডার রেডিয়াস একটু হালকা দিতে হবে। এখানে দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু ছিল এই যে 6 পিক্সেলের মতো বা 10 পিক্সেলের মতো ছিল। তো সেটা আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে তারপর আমাদের দিতে হবে। তো এগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের যে লেফট মেনু ছিল, লেফট মেনু, এবং আমরা এখানে এটাকে আলাদা করে সিলেক্ট করার জন্য আরেকটা ক্লাস দিই। আমরা বলি সেকেন্ড লেফট, কিছু নাম দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে যতগুলো এলাকা আছে সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে আমরা বর্ডার রেডিয়াস একটা দিব। তারপরে আমরা ফার্স্ট এবং সেকেন্ড যে এলাইটা আছে তাদেরকে আলাদা করে নিয়ে তাদের আলাদাভাবে আবার সাইজ করবো, তাহলে হবে। তো সেক্ষেত্রে কাজটা করি, এখানে এর ভিতরে যে এলাইগুলো আছে আমরা একটু মানে স্পেসিফিসিটি ভ্যালুটা কমাতে চাচ্ছি, সেজন্য জাস্ট একটা ক্লাস আর একটা কি ইউজ করলাম, একটা ক্লাস আর একটা ট্যাগ নেই, তাহলে এটার স্পেসিফিসিটি ভ্যালু হবে গিয়ে 11। কিন্তু আমরা এর আগে উপরে যেটা ইউজ করছিলাম আর কি, সেখানে ইউএল ছিল এখানে, সুতরাং ওখানে 12 হবে। সুতরাং নিচেরটার থেকে উপরেরটা একটু প্রায়োরিটি বেশি হবে, বা যে স্পেসিফিসিটি ভ্যালু বেশি হওয়ার কারণে আমরা শুধুমাত্র এটাকে হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা দেখি কি হয়। তো এর ভিতরে যে ইমেজটা আছে আর কি, এই লাইনের ভিতরে যে ইমেজ আছে আমরা অন্যভাবে ট্রাই করবো। এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করতেছি, করার পরে দিচ্ছি বর্ডার রেডিয়াস কত পিক্সেল জানি, বর্ডার রেডিয়াস দিব আমরা, বর্ডার রেডিয়াস হচ্ছে ওই 6 পিক্সেলের মতো দিই, 6 পিক্সেলের মতো দিলাম। আর ইমেজ গুলোর সাইজ অবশ্যই আমাদের বলে দিতে হবে, যদি এখানে সাইজ না বললেও ঠিকঠাক মতো কাজ করতে, দেখেন অলরেডি হয়ে গেছে। তো তাহলে প্রথম দুটো যে কাজ মানে বর্ডার রেডিয়াস যেটা আমরা এখন দিলাম সেটা অ্যাপ্লাই না হয় উপরে যেটা দিয়েছিলাম সেটা অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমরা একটা টেকনিক এখানে অবলম্বন করছি, যদি ইউএলটা দিতাম তাহলে এখানে কিন্তু এটা ওভাররাইড হয়ে যেত স্পেসিফিসিটি ভ্যালুর জন্য। দুইটার ভ্যালু যখন সেম হয়ে যাবে তখন উপরে যেটা দিয়েছিলাম সেটা কাজ না করে নিচেরটা কাজ করবে, নিচে যেটা আমরা মাত্র দিলাম যে বর্ডার রেডিয়াস ইমেজের জন্য, সেটা উপরেরটাতে আলাদাভাবে কিন্তু কাজ করতেছে। তো যাই হোক ওইটা বুঝতে পারার কথা। এটা তো আমাদের না, আমি কি ভুল বলতেছি? ঠিক আছে, আমাদেরটা তো কাজ করতেছে অবশ্যই। ওকে, তারপরে দেখেন এই সেকশনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এতটুকু অংশ আমাদের কমপ্লিট। তারপরে আমাদের কি করতে হবে, তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এই অংশটা ব্রেক কি দিবেন না ভাই? আচ্ছা এতটুকু শেষ করে দেন, একবারে শেষ করাটা মনে হয় বেটার। আচ্ছা ব্রেক লাগবে কি? না ভাই, ভাই একবারে শেষ করে দেন। একবারে ঠেকা। হ্যাঁ এতটুকু শেষ করে দিলে আমাদের সেশন একদম আজকের মতো শেষ হয়ে যাবে। দেন আমরা কালকে আবারও বাকি অংশগুলো কমপ্লিট করবো। তো তাহলে এখন 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 কই গেল আমাদের এই সেকশনটা, মানে এই অংশটা আর কি, এটা অনেকটা ফুটার টাইপের আর কি। তো এটাকে চাইলে একটু ফুটার ট্যাগ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে ফুটারের মতো মনে হলো না, সেজন্য আমি ডিপ দিয়ে বানাই ফেলছি, সমস্যা নেই। তো এখন এখানে দেখেন এগুলো সবই কিন্তু এ ট্যাগ, তাই না? সবগুলা এ ট্যাগ, এবং এখানে খুব সিম্পল ভাবে এটাকে বানানো যাবে, এটা কমপ্লেক্স কোনো বিষয় না। আর এখানে একটা মেবি কি যেন নেওয়া ছিল, এটা হচ্ছে গিয়ে আমরা চাইলে এইচটিএমএল এর মধ্যে যে এন্টিটিস গুলো আছে, মানে @ যে কপি সাইন আর কি, সরি, যে কপিরাইট সিম্বল, তোমাদের মধ্যে একটা সিম্বল থাকে। তো আমি এটা মেবি গুগল ফন্ট থেকে নিয়ে ইউজ করছিলাম। তো যাই হোক, খুব ইজি হবে এটা বানানোটা। এটা মনে হয় আপনারাই পারবেন, আচ্ছা, দেখি যদি পারেন তো আপনাদের জন্য টাস্ক দিয়ে দেওয়া হবে। সিম্পল কিন্তু এই যেটা আমরা কাজ করতে পারি এখান থেকে এতটুকু, মানে সিম্পল যেহেতু কপি করে নিতে পারি, এখানে গিয়ে ইউজ করি, তাহলে আর কোড লিখতে গিয়ে দেরি করতে হবে না, বোঝাই দেওয়া হবে কি করা হয়েছে। তো এখানে যে অ্যাসাইড ইউএল এর পরে কিন্তু আমাদের এই সেকশনটা হবে। সো সেকশনে কি কি আছে সেগুলো কপি করে নেওয়া, তেমন কিছু না, জাস্ট এখানে ফুটার টেক্সট নামের একটা ডিপ নেওয়া হয়েছে, তার ভিতরে অনেকগুলা এখানে কিন্তু শুধুমাত্র এ আছে, এগুলো একটা লিঙ্ক, এবং যে ডট একটা করে দেওয়া আছে, যে ডট গুলো ওখানে দেখাচ্ছিল আর কি, একটার পর একটা ডট ছিল, প্রত্যেকটা একটা এ, আর এই যেহেতু ইনলাইন এলিমেন্ট সো সবগুলো এক লাইনে চলে আসবে। তারপরে এখানে কি করা হয়েছে, একটা এ, তারপরে এখানে এই যে একটা আমরা দেখছিলাম একটা আইকন ছিল, তো আইকনটা এখানে স্প্যান দিয়ে নেওয়া হয়েছে আর কি, যে অ্যাড
চয়েস, তারপর একটা আইকন ছিল, আইকনটাকে স্পেন দিয়ে নেওয়া হয়েছে, তারপর একটা ডট শো করতেছিল, ডট দেওয়া হয়েছে, তেমন কিছুই না। তারপর একটা ব্রেক দিয়ে নিচের লাইনে এগুলোকে নিয়ে চলে দেওয়া হয়েছে, একটা বিয়ার দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে যে কপি যে সিম্বলটা, এটা যদিও এখানে ডিরেক্টলি কপি করে দেওয়া হয়েছে, বাট এটাকে এভাবে ইউজ করা যেতে পারে। এগুলো এইচটিএমএল এন্টিটিস বলে, আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম অবশ্য, যে এগুলো এই যে এন্ড সাইন দিয়ে কপি যদি লেখেন কপি, তাহলে এই যে মতো অনেক এন্টিটিস আছে, অত কিছু লাগে না, জাস্ট কপি সিম্বলটা হলেই হয়। এই যেভাবে দিয়ে আমরা এতটুকু কাজ করতে পারি। আর এই ফুটারকে নিয়ে আমরা একটু কোডের টেক্সটটা নিয়ে পরবর্তীতে কাজ করবো। তো আমরা দেখি যে আমি জাস্ট কোডটা সিম্পল কোড, সেজন্য আর লিখতে চাইলাম না, সেজন্য কপি করে নিলাম আর কি। তো এই যে এই মতো আসছে। তো এটাকে এখন আমাদের ফন্ট সাইজ কমাতে হবে, বাড়াতে হবে, দেন যে কি বলে কালারটা চেঞ্জ করতে হবে, সেই কালার সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে এখান থেকে যে ফুটার টেক্সট নামে যে ক্লাসটা ছিল, সেটার ভিতরে যে এগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা কাজ করবো। এগুলোকে নিয়ে আমরা বলবো যে ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ কত হবে, 12 পিক্সেলের মতো দেখলাম, তাহলে 12 পিক্সেল দিয়ে দিই, 12 পিক্সেল। দেন আমরা বলতে পারি যে কালার অনেকটা হোয়াইট, বাট একদমই হোয়াইট না, একটু হালকা মানে ডার্ক টাইপের হোয়াইট ছিল এই মতো। আচ্ছা, তো এটা RGB ফরম্যাট চাচ্ছেন, এখানে আমরা ক্লিক করলে ফরম্যাট চেঞ্জ করা যায়। অবস্থা ফরম্যাট চেঞ্জ করতে গিয়ে সব চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, একটু ঝামেলা করে ফেলেছি আমরা, সিলেক্ট করে করছি, তাহলে এই যে এর মতো একটা কালার। দেন একই কিন্তু RGB তেও যে কালার আসবে সেম আসবে, বাট আমি কোড RGB কালার কোনো রকম একটা কম ইউজ করি। তো এখন হচ্ছে আমাদের কালার সেট করলাম, সবই ঠিক আছে। দেন একবার আউটপুটটা আমরা দেখতে পারি যে আসলে কি হয়েছে এখানে। করলাম, করে দেখি, এই যে একদম সাইজে চলে আসছে কিন্তু, বাট এই যে স্প্যানটা একটু ঝামেলা করতেছে, স্প্যানটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। এখানে ফন্ট ওয়েট একটু বাড়ায় দেওয়া যেতে পারে, ফন্ট ওয়েট একটু কম হয়ে গেছে। ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি আমরা 400, তো নর্মাল 500 দিই। আমাদের কালার যদি একটু আরেকটু যদি কালার চেঞ্জ করি, মানে একটু ডার্ক বা আরেকটু যদি লাইট কালার করি, তাহলে ভালো লাগবে। আর এখানে যে আমাদের স্প্যানটা আছে, স্প্যানটাকে একটু নিচে নামাতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু ট্রান্সলেট করে ওটা নিচে নামাতে পারি। তাহলে এগুলোর ভিতরে জাস্ট একটা এর মধ্যে কি আছে, স্প্যান আছে। তো স্প্যানটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে ওকে বলবো যে ট্রান্সফর্ম থেকে নিচে আনতে চাচ্ছি, সেক্ষেত্রে মানে সঠিকভাবে আসতেছে না। অথবা আমরা যে এগুলো আছে তাদেরকে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, এবং আচ্ছা অত ঝামেলা না করি, মানে একটাকে আনতে গিয়ে সবগুলিকে ফ্লেক্স করার দরকার নেই। আমরা জাস্ট বলি ট্রান্সফর্ম আমরা ট্রান্সলেট করে এটাকে সরাতে চাচ্ছি, তাহলে ট্রান্সলেট এবং ওয়াই এক্সিস বরাবর আমরা চাচ্ছি নিচে নামাতে, সেক্ষেত্রে ট্রান্সলেট ওয়াই এক্সিস বরাবর চাচ্ছি, তাহলে ট্রান্সলেট ওয়াই, এবং উপর থেকে নিচের দিকে নামাতে চাচ্ছি, ধরেন যে সাপোজ 10 পিক্সেল, 10 পিক্সেল, যদিও 10 পিক্সেল নামানোর প্রয়োজন হবে না, আরো কমাতে হবে। তো এই যে দেখেন অনেকটাই নামছে, বাট এতটাও আমরা চাচ্ছিলাম। আমরা এখানে দিতে পারি সেক্ষেত্রে 8 পিক্সেল, তাহলে অনেকটাই সাইজে আসবে। এই যে তাহলে কিন্তু আমাদের এই পাশে ফুটারটাও মানে ফুটারের মতো লাগতেছে। তো যাই হোক, আমরা এখানে দেখি যে এর মতো, কিন্তু একটু মার্জিন বটম হবে, আর একটু উপরের দিকে একটু মার্জিন হবে। তো একটু মার্জিন আমরা দিয়ে দিতে পারি, উপরে না দিলেও চলবে, যেহেতু আমরা এখানে অনেক স্পেস পেয়ে যাচ্ছি। উপরে যে ইউএলটাকে দিয়েছিলাম মার্জিন, তো নিচের দিকে মার্জিন বটম, তাহলে ফুটার টেক্সটটাকে নিয়ে আমরা বলবো মার্জিন বটম। পিক্সেল দিতে পারি, আমরা দিতে পারি 25 পিক্সেল। চেক করতে পারি কি হচ্ছে, অলমোস্ট ডান। তাহলে এই ছিল ফেসবুকের মানে লেফট হ্যান্ড সাইড। কালকে আমরা রাইট সাইডটা বানাবো। দেন একটু বেশি মনে হয়ে গেছে না মার্জিন বটমটা, এখানে কেমন ছিল দেখি, আর একটু কমানো যেতে পারে, 25 না দিয়ে আমরা দিতে পারি 80 পিক্সেল। রিলোড হয়েছে না, এটা না এটা, হ্যাঁ ঠিক আছে। এবারে কিন্তু একদম ফেসবুকের মানে বাম হাত আমরা বানায় ফেলছি, আর কালকে ডান হাত, তারপরে মিডিলের বডিটা। ওকে, তাহলে কি এতটুকু তৈরি করতে অনেকটাই সময় নিয়ে করা হলো, 2 ঘন্টা সময় নিয়ে করা হয়েছে।
যদিও অনেক কিছু এখানে এক্সপ্লেন করার বিষয় ছিল, সেগুলো এক্সপ্লেন করা হয়েছে, সেজন্য সময় বেশি লাগতেছে। তারপরেও যে ফেসবুকের মতো একটা সাইট আমরা মানে বানানোর সাহস করতেছি, ডিজাইন করা, সেটাই অনেক। তো যাই হোক, পরবর্তীতে আমরা এগুলোতে ফাংশনালিটিও অ্যাড করবো, করে একদম ফুল স্ট্যাক প্রজেক্ট বানাবো। পোস্ট করা যাবে, লাইক, শেয়ার, কমেন্ট সবই করা যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, ভিডিও কল, অডিও কলও করা যাবে। পিক্সিটা কি ভাইয়া? পিক্সি পিক্সি হচ্ছে একটা সফটওয়্যার, লাইট ওয়েট একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি কালার কপি করতে পারবেন। মানে এই যে পিক্সি এখন বর্তমানে আমার ওপেন আছে, যেখানে আমি হোভার করবো সেখানে আমার কালার কপি হবে আর কি। এখানে যদি এটা একটু দেখায় আপনাকে, এই যে দেখেন, এই যে মতো এখানে বলবে যে কন্ট্রোল অল্টার সি প্রেস করলে আপনার এইচটিএমএল কালার কোড কপি হবে। যেখানে হোভার করবেন মাউস দিয়ে, সেখানে কালার আসতেছে। এই কালার নেবেন, স্ক্রিনের মধ্যে যে কালার আপনার পছন্দ হবে, যেখানে কালারই কালার হোক না কেন, জাস্ট হোভার করবেন, তাহলে কালারটা ওখানে শো করবে। তারপর অল্টার কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু সেটা কপি করতে পারবেন। এটা একটা সফটওয়্যার, আপনি ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। এটা কি কোনো এক্সটেনশন, ক্রোমের এক্সটেনশন? না না না, একটা সফটওয়্যার, একটা পোর্টেবল একটা সফটওয়্যার, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয় আর কি। আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। সফটওয়্যারটাকে গ্রুপে দিয়ে দিব, না আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টলও করা লাগে না, পোর্টেবল সফটওয়্যার গুলো ইনস্টল করতে হয় না, জাস্ট রান করলেই হয়। তো যাই হোক, এটাই ছিল আমাদের ফেসবুকের লেফট সাইড। তো আজকে যদিও 1 ঘন্টা আগে সেশন শেষ করতেছি, তো আজকে আর লং করতেছি না। অনেকেই হেডারটাই কমপ্লিট করেন নাই, সো হেডারটা কমপ্লিট করে আশা করতেছি এই পাশের এই সিম্পল অংশটা কমপ্লিট করে কালকে সাবমিট করবেন। আর তারপরে রাইট সাইড, তারপরে মিডিলের অংশটা করার পরে আমরা মানে শেষ করার পরে দেন আমার মনে হচ্ছে যে এখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আমরা জাস্ট একটা বা দুইটা সেশন সিএস এর দিকে একটু ব্যয় করি। যেহেতু আমরা সিএসএস শেষ করছি, এবার আমরা একটু সিএসএস প্রি কম্পাইলার একটা শিখে নিই। জাস্ট সিএস আমরা বেশি দিন লাগবে না, 1 দিন থেকে 2টা সেশন লাগতে পারে, তাহলে আমাদের এই লেফট সাইড তো তৈরি হয়ে গেল, কালকে রাইট সাইড হবে। আর 2টা দিন লাগতে পারে আমাদের। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 26 তারিখ, তাহলে 27, 28, তাহলে 2 দিন। 2 দিন আমাদের সময় লাগতেছে এই ফেসবুক শেষ করতে, বা 2 থেকে সামনের 3 দিন। মাসের 1ম তারিখ থেকে জাভাস্ক্রিপ্ট ধরেন না হলে ভাই। হ্যাঁ, সামনের মাসের 1ম তারিখ থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করব। আর এই মাসে এটা শেষ করেও আমরা একটু সময় পাবো, তো 2 দিনের মতো সময়। তো ওই 2 দিনে আমরা স্যাস দেখবো। স্যাস একদমই সিম্পল, কিন্তু আমাদের সাজ দিয়ে একটা ছোট একটা সাইট বানায় দেখেন। ভাই স্যাস দিয়ে সাইট অবশ্যই একটা পেজ বানায় দেখানো হবে, কোনো ব্যাপার না। বাট আমরা এরপর থেকে যত কাজ করবো সব স্যাস দিয়ে করবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। মানে স্যাস দিয়ে কাজ করতে খুব মানে মজাদার আর কি। এত ওই যে সিএসএস সিলেক্টর লিখতে হয় না এগুলোতে, যে ইউএল এর ভিতরে এল এর ভিতরে ইমেজ, এভাবে নেস্টেড ভাবে ওখানে মানে আলাদা করে সিলেক্ট করতে হয় না। আপনি এই সিলেক্টরের ভিতরে এখানে এলআই নিতে পারবেন, এখানে এভাবে নিতে পারবেন। এল এর ভিতরে ফির আবার ইমেজ আছে, আপনি এখানে ইমেজ নিতে পারবেন, নেস্টেড ভাবে সিলেক্ট করতে পারবেন। তো এই ধরনের আরো কিছু ফিচার আছে, শুধু এটা না, আরো বেশ কিছু ফিচার আছে সিএস এর মধ্যে। বাট আলটিমেটলি আবার সেটা আবার সিএসএস এ কিন্তু কনভার্ট হয়ে আপনার যে সিএসএস ফাইল আপনি বানায় রাখবেন সেখানে কিন্তু যাবে আর কি। তো যাই হোক, আমরা সিএস নিয়ে আলোচনা করবো, এই মাসের মধ্যে আমরা সিএসও শেষ করব। তো আমি যে আউটলাইনটা এখানে দিছিলাম ফেসবুকের মধ্যে, তো আমি কিন্তু সেই আউটলাইনটা হ্যাঁ, লেসটা কি? লেস আর সেস কি একই? মানে এই সিএসএস পি কম্পাইলার দুইটাই অনেকটা একইভাবে কাজ করে। একটা শিখলে আরেকটা নিয়ে এমনি কাজ করতে পারবেন, আপনি যে কোনো একটা ফলো করলেই হবে। স্যাস ল্যাস এগুলো একই, অনেকটা মূল একই। বিষয় এইচটিএমএল সিএসএস, তাই তো? হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জানলে আপনি তো সিএসএস নিয়েই কাজ করতেছেন। স্যাস মানে হচ্ছে প্রোগ্রামারদের জন্য, এটা ওটা আপনার ওয়েবসাইটে কোনো তেমন একটা মানে ইফেক্ট ফেলবে না। এটা জাস্ট প্রোগ্রামাররা খুব শর্টকাটে কাজটা করে ফেলার জন্য এই কাজটা করে। যেমন ধরো টাইপ স্ক্রিপ্টে যদিও ওখানে অনেক ফিচার অ্যাড হয়, বাট দেখা যায় যে আলটিমেটলি ওইটা আবার কনভার্ট হয়ে কিন্তু আপনার কি বলে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়। তো মতোই যে স্যাস নিয়ে আমরা কাজ করলে স্যাস কিন্তু আমাদের ওয়েবসাইটে মানে আমরা ইনক্লুড করতে পারবো না। ওইটাকে আবার আলটিমেটলি কনভার্ট করে সিএসএস এ আবার নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে সেটা কাজে লাগাতে হবে। এর মতোই আর কি। সেসটা ইউজ কেন হয় না? কমে গেছে কিনা? এখন কি কমে গেছে? না ভাই, কমে নাই। যারা ইউজ করে তারা ঠিকই ইউজ করে। বাট সিএস এখন এই সিএসএস এর একটা আপডেট আসার পরে, সিএস একটা সময় পপুলার ছিল এই কারণে যে তার মধ্যে ভেরিয়েবল ক্রিয়েট করা যায়, কিন্তু এখন আমরা চাইলে ভ্যানিলা সিএসএস এর মধ্যে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তো ভেরিয়েবল যেহেতু আমরা এখনো
মানে কোনো একটা ওয়েবসাইটে সেভাবে কালার কম্বিনেশন এগুলো নিয়ে কাজ করি নাই, সো সেজন্য দেখানো হয়নি। বাট ভেরিয়েবলের বিষয়টাও একদিন দেখানো হবে, সমস্যা নেই, একদম সিম্পল। তো ভেরিয়েবল শেষ যখন আলোচনা, রুট দিয়ে যে ওইটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুট দিয়ে যে রুট দিয়ে বানাতে পারেন। রুট মানে ওটা এইচটিএমএল কে বোঝায়, অথবা যে কোনো প্যারেন্টের মধ্যে ভেরিয়েবল বানায় রাখলে যে কোনো চাইল্ড সেটা অ্যাক্সেস করতে পারবে। সেই বিষয়গুলো আমরা দেখবো। তো আমি ধীরে ধীরে এগোচ্ছি, বিষয়গুলোকে গোছায় মানে সাজাচ্ছি আর কি। তো সমস্যা নেই, কোনো কিছু মিস করা মানে হবে না, সবকিছুই কভার করা হবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে যে আহ প্রাইভেট গ্রুপে কোথায় ছিল জানি, পাবলিক গ্রুপের মধ্যে যদি যাই, আমাদের যে আউটলাইনটা দেওয়া ছিল, তো সেখানে যে বিষয়গুলো ছিল সেই টপিক গুলো কিন্তু আমরা শেষ করতেছি। আমরা অলরেডি সিএসএস মানে এইচটিএমএল শেষ করছি, সিএসএস এর এই বিষয়গুলো সবই কিন্তু শেষ, তাই না? সিলেক্টর, এনটিএস চাইল্ড, সিবলিং সিলেক্টর, সুডো এলিমেন্ট, ফ্লো, পজিশন, ডিসপ্লে প্রপার্টি, ফ্লেক্স সবই কিন্তু শেষ। এখন এই যে অ্যানিমেশন নিয়ে একদিন আলোচনা করতে হবে। এখন এই যে লেআউট এর বিষয়গুলো পাশাপাশি আমাদের 4টা আবার প্রজেক্ট হচ্ছে কিন্তু। আমি বলেছিলাম যে প্রজেক্টও হবে, বাট প্রজেক্টটা এখানে আমরা আমাদের মানে মিনিমাম কিছু এখানে টপিক শেষ হওয়ার পর আমরা সেগুলো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো। এবারে আমাদের 2D 3D অ্যানিমেশন নিয়ে একদিন আমরা আলোচনা করব, সাথে ট্রানজিশনটাও থাকবে। আর অ্যানিমেশন দেন মিডিয়া কোয়েরি শেষ হয়ে গেছে। সিএসএস আর্কিটেকচার বলতে এটা আলাদাভাবে শিখার কিছু নেই, বাট আর্কিটেকচার নিয়ে একদিন একটু হালকা একটু ব্রিফ আলোচনা করা হবে। তো আর্কিটেকচার বলতে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে সিএসএস লিখবো, যাতে করে সেটা সব ব্রাউজার সাপোর্ট করে বা এই মতো কিছু একটা বিষয়, কিছু বিষয় থাকে। তো এটা নিয়ে আলোচনা করবো একদিন, সমস্যা নেই, একটু হালকা। তো তাহলে দেখেন সিএসএস এর অলমোস্ট সবই কিন্তু শেষ। দেন আমরা একটা প্রি প্রসেসর শিখে নেবো, স্যাস অথবা লেস, দেখুন একটা শিখলেই হবে, সমস্যা নেই। তো আমরা এই স্যাস নিয়ে এগোবো, এটা শেষ করবো। তারপর আমরা জাভাস্ক্রিপ্টের দিকে যাবো। তারপর জাভাস্ক্রিপ্ট শেষ করার পর বুটস্ট্র্যাপ, টেলনেট এগুলো আমরা পরে দেখে নেবো, সমস্যা নেই। আপাতত জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে। জাভাস্ক্রিপ্ট একদম এখনই মাস্টার হতে হবে না জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড হ্যান্ডেল করার জন্য ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট। দেন হচ্ছে আমরা ডম ম্যানিপুলেশনে চলে যাব, তারপর যে কুয়েরি, তারপর আমরা একদম সুন্দর ইন্টার অ্যাক্টিভিটি সহ মানে ইউআই তৈরি করা শিখবো। দেন আমরা ব্যাক এন্ডের দিকে যাব, তখন আবারও সেই জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মানে আমাদের সার্ভে না, জাভাস্ক্রিপ্ট লাগবে আর কি। তো যাই হোক, আবারও ব্যাক এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট, তারপর নোড.জেএস। নোড.জেএস একদম যে কি বলে যে র নোড.জেএস দিয়ে আমরা সার্ভার সাইড থেকে হ্যান্ডেল করব। তারপরে আমরা একটা গ্রাড অপারেশন কি করাবেন আবার? কি ভাই? গ্রাড যেটা হ্যাঁ, কার্ড অপারেশন অবশ্যই তো থাকবে। সার্ভার সাইড মানে তো কার্ড অপারেশন ছাড়া মানে সার্ভারে আর কি বা করবেন। তো এটাই তো, যে ডেটা বেস থেকে ডেটা নিয়ে আসা, ডিলিট করা, আপডেট করা, তো ওগুলোই আর কি। সবকিছুই হবে ভাই, সমস্যা নেই। আস্তে আস্তে কিন্তু আমাদের যে আউটলাইনটা দেওয়া ছিল সেই আউটলাইনটাই ফলো করে এগোনো হচ্ছে। সো মানে আহ, অনেকেই জাভাস্ক্রিপ্ট নিয়ে এখনই মানে কি বলবো হতাশ হয়ে যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট নেই মানে সময় দিচ্ছে। আর এখানে যে আউটলাইনটা একটু এখানে আবার দিবেন আউটলাইনটা? আউটলাইনটা গ্রুপে দেওয়া আছে, এই যে এই গ্রুপে চলে যাবেন তাহলে পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো এখানে যে বিষয়গুলো আছে, তারপর আমরা কিছু জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমরা কিছু প্রবলেমও সলভ করব। বাট প্রবলেম গুলো সলভ করাটা আমাদের প্রত্যেকদিনের ডেইলি কিছু টাস্ক দেওয়া থাকবে। আমরা যখন ইংলিশ নিয়ে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করব, তখন তখন মানে ইংলিশ যে স্পিকিং প্র্যাকটিস করার পাশাপাশি যে ইংলিশে কিছু প্রবলেম মানে সলভিং থাকবে। তাহলে ওখানে রিডিংটাও আমাদের মানে প্র্যাকটিস হয়ে যাবে আর কি, ইংলিশে পড়ে বোঝার যে বিষয়টা আর কি। তো এর মতো সবকিছুই সুন্দরভাবে গোছায় নেওয়া হবে, সমস্যা নেই। এবার যেগুলি তো আমরা আমাদের থাকতেছি, যদিও এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে একদম ফরম্যাট অনুযায়ী বা কোনটা কোনটার আগে কোনটা কোনটার পরে এর মতো আমরা সেটা হ্যান্ডেল করতে চাচ্ছি না। আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আস্তে আস্তে এগোবো। এমনটা না যে যে কোয়েরি পরে দেওয়া আছে মানে পরেই করবো, এমনটা কিন্তু না। বাট এখানে যা দেওয়া আছে কোনো কিছুই বাদ দেওয়া হবে না ইনশাল্লাহ। তো এই সব কিছু শেষ হলে আর দু একটা মানে সেশন নিলে সিএসএস, এইচটিএমএল এগুলো শেষ। দেন জাভাস্ক্রিপ্ট বা পিসিএসএস প্রি প্রসেসর, বুটস্ট্র্যাপ, এগুলো কিন্তু সময় লাগবে, 10 মিনিট একটু সময় লাগবে। তবে এগুলোতে এখন যাচ্ছি না, আগে জাভাস্ক্রিপ্টে যাবো। জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল শেষ করে ডম ম্যানিপুলেশন, যে কোয়েরি, তারপর আবারও আমরা ব্যাক করবো আমাদের এইসব প্রজেক্ট গুলোতে। যেমন এখানে ক্লিক করলে মেসেজ চলে আসতেছে, তো এই জিনিসগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট শিখার পরে আমরা হ্যান্ডেল করবো। আবারও এই প্রজেক্ট গুলোতে আবার ইমপ্লিমেন্ট করবো, আরো কিছু প্রজেক্ট করবো। ওরা একদম ডম ম্যানিপুলেশনে একটু এক্সপার্ট হয়ে নিয়ে তারপরে আমরা ব্যাক এন্ডের দিকে এগোবো। পাশাপাশি আমরা তখন যদি কোনো ফ্রেমওয়ার্ক আমরা শিখতে চাই, তাহলে ফ্রেমওয়ার্ক বলতে সিএসএস ফ্রেমওয়ার্ক আর কি, সেগুলো আমরা শিখে নিব। দেন আমরা ব্যাক এন্ডের দিকে যাব।
এবং ফেব্রুয়ারি মাসে আমরা এই যে কাজটা করব, যে ধরেন যে সেটা পরে গিয়ে বলবো, নি সমস্যা নেই, আজকে এই সময়টা না করি। আহ, তো আর এখানে ব্যাকএন্ডের ক্ষেত্রে নোড.জেএস থাকতেছে, এক্সপ্রেস ওয়েব ফ্রেমওয়ার্কটা তো থাকবেই, নোডের ওয়েব ফ্রেমওয়ার্ক। সো আগে র নোড.জেএস নিয়ে আমরা ভালোভাবে এক্সপার্ট হবো, তারপরে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করবো দ্রুত কাজ শেষ করার জন্য। ওয়েব সকেট থাকতেছে, গ্রাফকিউএল, রেস্ট এপিআই। তো এটা তো আর আলাদা করে শেখার কিছু নেই। মানে যখন নোড.জেএস নিয়ে কাজ করবো তখন এপিআই তৈরি করতেই হবে। ওয়েব আরটিসি, তারপর নোএসকিউএল ডাটাবেজের মধ্যে মঙ্গোডিবি, অ্যাটলাস এবং কম্পাসটাও আমরা ইউজ করবো। তারপর হচ্ছে মাইএসকিউএল থাকতেছে, এসকিউএল মানে সিকিউএল ডাটাবেস হিসাবে। তারপর এখানে আপনার ফায়ারবেস তো থাকবেই, ফায়ারবেস অথেন্টিকেশন, ফায়ারবেসের আবার স্টোরেজ ইউজ করা যায়, রিয়েল টাইম ডাটাবেস ইউজ করা যায়, সেগুলো থাকবে। দেন আমরা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওয়েব সকেট যেহেতু থাকবে, সো রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করতে হলে আমাদের কোনো প্রবলেমই হবে না। তো এই জিনিসগুলো, যেহেতু এর মধ্যে সবগুলোতে যে আমি একদম মানে এক্সপার্ট এমনটা না, অনেক কিছু আমাকে মানে শেখার পাশাপাশি শেখাতে হবে, ওগুলো কোনো বিষয় না, সবকিছু হ্যান্ডেল করা যাবে ইনশাল্লাহ। তারপর এখানে রিয়াক্ট শুরু করলে রিয়াক্টের কিছু ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক থাকবে, অনেক কিছু থাকবে। এগুলো সবকিছু আস্তে আস্তে এগোচ্ছি, সব একসাথে তো আর একদিনে হয়ে যাবে না। এই পুরো আউটলাইনটাই ধীরে ধীরে আমাদের কমপ্লিট হবে। এখানে যতগুলো টেকনোলজি দেওয়া আছে, যদি শেষ পর্যন্ত মানে থাকেন আপনারা, তবে একদম সেগুলোতে কিভাবে এক্সপার্ট হওয়া যায় সেই বিষয়টার দিকে ফোকাস করা হবে, কোনো কিছু স্কিপ করে যাওয়া হবে না। তো এই যে এইচটিএমএল সিএসএস শেষ করার পরে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করার পরে আমাদের মধ্যে যেমন একটা মানে কনফিডেন্স আসতেছে যে না, এইচটিএমএল সিএসএস দিয়ে যে কোনো লেআউট, যে ধরনের ওয়েবসাইটের দিক আমরা মানে ডিজাইনটা অন্তত হ্যান্ডেল করতে পারবো, ইন্টারঅ্যাক্টিভিটি গুলো এখনো অ্যাড না, যদিও আমরা হ্যান্ডেল করি নাই। বাট এখন যে কোনো লেআউট, যেমন এই লেআউটটা, যখন আমরা এই মতো একটা লেআউট বানাবো, এটা যখন বানাবো তখন যদি কাউকে বলা হয় যে আপনি এটা বানায় দেন, অথবা ইউটিউবেরটা বানায় দেন, অথবা ওই টুইটারেরটা বানায় দেন, তাহলে কিন্তু কোনো ব্যাপার না, তখন সেম, কিন্তু কনসেপ্টটা কিন্তু সেম। সো যে কেউ কিন্তু পারবে, এই যে হোভার করলে মতো সেম বিষয়, দেখেন সবই কিন্তু একই। তো জাস্ট লেআউটের কনসেপ্টটা বুঝলেই যে কোনো ওয়েবসাইট কিন্তু মানে এইচটিএমএল সিএসএস দিয়ে হ্যান্ডেল করা যাবে। এখন তো ফ্রেমওয়ার্ক ইউজই করি নাই, টেলউইন্ড, তারপর আপনার বুটস্ট্র্যাপ, এগুলো কিন্তু আরো ডিজাইনটাকে ইজি বানাই দেবে, তখন আমরা সেগুলো শিখবো। সো আস্তে আস্তে বিষয়গুলো সম্পর্কে একটা কনফিডেন্স যেন আমাদের গ্রো হয়, সেই বিষয়টা ইনশিওর করতে হবে। নইলে এটার এনা শিখলাম, ওটার একটু শিখলাম, ওটার একটু শিখলাম, তো কোনোটাই মানে ভালোভাবে শিখলাম না। আর দেখা যাবে যে শেষে গিয়ে কনফিডেন্সটাই আসবে না, যে একটা যে জবে জয়েন করবো বা কিছু একটা করবো, তো সেই কনফিডেন্সটাই পাওয়া যাবে। তো সেই জন্য কোনো কিছু স্কিপ করে যেতে চাচ্ছে না। এখন অ্যানিমেশন নিয়ে আমাদের যেদিন সেশন থাকবে, তো সিএসএস টা সরি জাভাস্ক্রিপ্টটা শেষ করি, ডম ম্যানিপুলেশন শেষ করি, তারপর অ্যানিমেশনে যাওয়াটাই বেটার হবে। তার কারণ বেশ কিছু অ্যানিমেশন থাকে যেগুলো ক্লিক করার পরে আসে, তো সেগুলো এখন এখন অ্যানিমেশন শিখলে শুধুমাত্র হোভার করার পরে যে অ্যানিমেশন আসবে সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। তো ক্লিক ইভেন্টের সঙ্গে সঙ্গে কিছু অ্যানিমেশন আমাদের ক্লিয়ার করতে হবে। তো সেজন্য আগে ডম ম্যানিপুলেশন আমাদের শিখতে হবে। তো এই সব কিছু কভার করার পরে দেন মানে একজন ডিজাইনার হিসেবে আমরা মার্কেট প্লেসে জয়েন করতে পারবো। এইচটিএমএল সিএসএস দেন এই যে আমাদের একটা প্রি প্রসেসর শিখতে হবে, প্লাস হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল এবং ডম ম্যানিপুলেশন, তারপর jQuery, এই বিষয়গুলো কভার করার পরে আমরা মার্কেটে ডিজাইনার হিসেবে আমরা জয়েন করতে পারবো এবং যে কোনো ডিজাইন আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আস্তে আস্তে ব্যাক এন্ডের দিকে যাবো। ডিজাইনার বলছি কিন্তু, নট ফ্রন্ট এন্ড ডেভেলপার। ডেভেলপার বলতে যারা রিয়েক্ট এগুলো নিয়ে কাজ করতেছে এবং ধরেন যে ওটাই আর কি, এখন জাস্ট ওয়েব পেজ ডিজাইনার হিসেবে আমরা জয়েন করতে পারবো। দেন পরবর্তীতে আমরা আস্তে আস্তে ইমপ্রুভ হবে আমাদের। এই টোটাল কয়দিন হলো এইদিকে আমাদের সেশন, মানে 20 দিনও পুরো হয়নি এখন, এর মধ্যে আমরা কিন্তু অনেক কিছুই শেষ করে ফেলছি। ও, রেকর্ডিংটা চলতে আছে না? আচ্ছা, আমাদের সেশন তাহলে এখান থেকে শেষ আজকে, আর কালকে বাকি পার্টগুলো আমরা করবো। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।